ফাংশন ইন ডিটেইল আমরা আসলে জাভাস্ক্রিপ্ট ফাংশন সম্পর্কে জানি এখানে। আচ্ছা, কল অ্যাপ্লাই বাইন্ড নামে 3টা মেথড আছে, এটা একটু জানা দরকার। তো এইটা জানার পরেই আমরা হচ্ছে ইনশাল্লাহ আবার সেই যেগুলো গ্যাপ আছে ওগুলো আমরা মানে ফিল আপ করে দেবো। তো আমরা চলেন, আজকের টপিক হচ্ছে কল অ্যাপ্লাই বাইন্ড, ঠিক আছে? নাই। তো চলেন আমরা একটু কনস্ট্রাক্টর ফাংশন সম্পর্কেও একটু জেনে রাখি। এখানে দেখেন, এই কনস্ট্রাক্টর ফাংশন ইজ এ স্পেশাল টাইপ অফ ফাংশন। তাহলে একটা কনস্ট্রাক্টর ফাংশন হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ফাংশন, মানে নর্মাল ফাংশন থেকে কি এটা আলাদা, তাই না? তো ইউজ টু ক্রিয়েট অ্যান্ড ইনিশিয়ালাইজ অবজেক্ট ইন জাভাস্ক্রিপ্ট। তাহলে এইটা হচ্ছে কি করা হয়, কিসের জন্য ব্যবহার করা হয়? ইউজ টু ক্রিয়েট অ্যান্ড ইনিশিয়ালাইজ অবজেক্ট ইন জাভাস্ক্রিপ্ট, মানে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট তৈরি করার জন্য, ঠিক আছে, আমরা হচ্ছে এটাকে ব্যবহার করতে পারি। তো দেখেন আমরা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট আরও কি মেথডে তৈরি করতে পারি বলেন তো? জাভাস্ক্রিপ্টে অবজেক্ট আর কি কি ভাবে তৈরি করা যায়? জাভাস্ক্রিপ্ট ক্লাস কি দেখেছিলাম না আপনাদের? স্যার, দেখার নাই। আচ্ছা, এই জন্য মনে হয় বলতে পারতেছেন না। আচ্ছা, তো যাই হোক, আপনারা জেনে রাখেন যে আমরা জাভাস্ক্রিপ্টে অবজেক্ট তৈরি করতে পারি 2টা মেথডে। কয়টা মেথডে, মানে কয়টা ওয়েতে? মেথড বলতে আমি এখানে কিন্তু ফাংশন বোঝাচ্ছিলাম না। সো কয়টা ওয়েতে হচ্ছে আমরা অবজেক্ট তৈরি করতে পারি? আমরা তো সরাসরি অবজেক্ট তৈরি করতে পারি, অবজেক্ট যেহেতু একটা ডেটা স্ট্রাকচার, অ্যারের মতো একটা ডেটা স্ট্রাকচার, তাই না? কিন্তু অবজেক্ট তৈরি করার একটা মেশিন আছে বা পদ্ধতি আছে, ঠিক আছে? সেই পদ্ধতি কয়টা? 2টা। একটা হচ্ছে ক্লাস কিওয়ার্ডের মাধ্যমে আমরা অবজেক্ট তৈরি করতে পারি, বুঝছেন? এটা আমরা দেখি নাই, এটা আমরা দেখবো সামনে। আচ্ছা, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে এই কনস্ট্রাক্টর ফাংশন, ঠিক আছে? এটার মাধ্যমে, এটার আমি লিখলাম না, কনস্ট্রাক্টর ফাংশন, আমি সংক্ষেপে লিখলাম। বুঝতে পারছেন? তাহলে কয়টা ওয়েতে তৈরি করা যায় অবজেক্ট? দুইটা হয়েছে। 2টা ওয়েতে। অ্যাকচুয়ালি আমরা তো সরাসরি অবজেক্ট তৈরি করতে পারি, তাই না? সরাসরি অবজেক্ট তৈরি করতে পারি না? জি স্যার। তাহলে ক্লাসই কেন ব্যবহার করা দরকার, আর এই কনস্ট্রাক্টর ফাংশনই বা কেন আহ, ইয়ে করা দরকার? এটা একটা প্রশ্ন মাথায় আসতেছে না জি স্যার, এরকম? অবশ্যই। হ্যাঁ, তো এটা আসলে আস্তে আস্তে বুঝতে পারবেন, আমি তারপরও এখন সংক্ষেপে হচ্ছে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি যখন অবজেক্ট তৈরি করেন, আপনি যখন সিনট্যাক্সের মাধ্যমে অবজেক্ট তৈরি করেন অ্যারের মতো করে, মানে অ্যারেতে আমরা এক ধরনের সিনট্যাক্স ব্যবহার করি, অবজেক্টের আমরা এক ধরনের সিনট্যাক্স ব্যবহার করি। তা আমি যেটা বলতে চাচ্ছি, যখন আপনারা করেন তখন একটা অবজেক্ট, ধরেন আপনি হচ্ছে যে এর আগে আমরা যে অবজেক্ট তৈরি করছিলাম যে কনস্ট মনে করেন স্টুডেন্ট 1, সো এটা একটা অবজেক্ট, ঠিক আছে? হ্যাঁ, তো এটা যদি একটা অবজেক্ট হয়, তো আমরা এখানে কিভাবে লিখি? আমাদের লেখার পদ্ধতি হচ্ছে প্রপার্টি, তারপর হচ্ছে প্রপার্টি মেথড। ভ্যালু। হ্যাঁ, তো মনে করেন যে স্টুডেন্ট, মানে স্টুডেন্ট একটা অবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, 1 দরকার নাই। তো এখানে আমাদের কি থাকতে পারে? নেম। হ্যাঁ, নেমের ভ্যালু থাকতে পারে, মনে করেন যে একটা নাম থাকবে। হুম, এই তো। তারপরে মনে করেন যে আমাদের কি থাকতে পারে? এজ, তার এজ কত, মনে করেন 22। তারপরে হচ্ছে, সরি এখানে সেমিকোলন দিয়ে ফেলছে, এটা কমা হবে। তারপরে হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি থাকতে পারে। হ্যাঁ, তো এরকম ইয়ে থাকতে পারে। এখন এভাবে তো আমরা হচ্ছে যে মনে করেন যে ইয়া তৈরি করতে পারি, অবজেক্ট তৈরি করতে পারি। এখন আপনারই, এখন কথা হচ্ছে আপনার যদি সিমিলার টাইপের অবজেক্ট যদি মাল্টিপল অনেকগুলো দরকার হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? একই টাইপের অবজেক্ট, মনে করেন তার মধ্যে নেম থাকবে, এজ থাকবে, স্টুডেন্ট আইডি থাকবে। তাহলে আপনি ধরেন যে আরেকটা স্টুডেন্ট, এটা স্টুডেন্ট 1 হিসেবেই কল্পনা করেন, আপনার স্টুডেন্ট 2 এর জন্য আপনি আবার লিখলেন কনস্ট স্টুডেন্ট 2, এর মধ্যে নেম, এজ, স্টুডেন্ট আইডি। কিন্তু নেম, এজ, স্টুডেন্ট আইডি
এই জিনিসগুলো তো স্টুডেন্ট অনেও ছিল, তাহলে এই জিনিসটা কি রিপিটেশন হলো না? জি স্যার। আবার স্টুডেন্ট 3, মনে করেন আমাদের কোর জগতের এখন পর্যন্ত সব ব্যাচ মিলে প্রায় 600+ স্টুডেন্ট আছে, তাহলে 600+ স্টুডেন্টের ডেটা যদি আমি এভাবে করে অবজেক্টের মাধ্যমে রেখে রাখতে চাই, তাহলে সবগুলোর ক্ষেত্রে এই প্রপার্টিগুলো কিন্তু সেম থাকবে, এবং একই জিনিস আমার কয়বার লিখতে হবে? 600 বার লিখতে হবে। 600 বার লিখতে হবে, মানে এই প্রপার্টিগুলা, ভ্যালুগুলো ভিন্ন হবে কিন্তু প্রপার্টিগুলো কি সেম থাকবে। এই জিনিসটা সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই ডিসকারেজ করা হয় প্রোগ্রামারদের, যে আপনারা এটা করবেন না। এই কনসেপ্টটাকে বলা হয় DRY, ঠিক আছে? ডোন্ট রিপিট ইউর সেলফ, বুঝতে পারছেন? ডোন্ট রিপিট ইউর সেলফ, এই কথাটার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ড্রাই, ঠিক আছে? ডোন্ট রিপিট ইউর সেলফ। সো আপনি কখনোই মানে এই ড্রাই মেথডটা সবসময় আপনার মাথায় রাখতে হবে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই। আপনি অ্যাজ এ ডেভেলপার হিসেবে ড্রাই মেথডটাকে আপনার ফলো করতে হবে, যে আপনি কখনোই রিপিট করতে চাইবেন না একই জিনিস, কেন বারবার আপনি লিখবেন, তাই না? সো এরকম হলে কেমন হতো, যে আমরা অবজেক্ট তৈরি করব, ঠিক আছে, মাল্টিপল অবজেক্ট, আমাদের 600 হোক 6000 হোক যতই হোক না কেন, কিন্তু অবজেক্ট তৈরি করার একটা মেশিন থাকবে, বুঝছেন? কি থাকবে? মেশিনের মধ্যে আমরা যদি ডেটা পাস করি, তাহলে ওই মেশিনটা কি করবে, আমাকে একটা অবজেক্ট তৈরি করে দিবে, বুঝতে পারছেন? তো সেই জিনিসটা হচ্ছে যে আপনার আহ, একটা হচ্ছে ক্লাস, ক্লাসের মাধ্যমে বেসিক্যালি আমরা অবজেক্ট তৈরি করি, বুঝতে পারছেন? ক্লাসে মানে ক্লাস হচ্ছে একটা ফরম্যাট দিবে আপনাকে, একটা ব্লু প্রিন্ট দিবে, বা একটা সাজ, ইট তৈরি করার জন্য যেরকম হাজার হাজার ইট তৈরি করার জন্য যেরকম একটা সাজ দরকার পড়ে, তো ক্লাস হচ্ছে একটা ব্লু প্রিন্ট, ক্লাস হচ্ছে একটা কি, ব্লু প্রিন্ট ফর ক্রিয়েটিং অবজেক্টস, অর্থাৎ অবজেক্ট তৈরি করার একটা ব্লু প্রিন্ট বা ছাঁচ বা স্ট্রাকচার হিসেবে কাজ করে। একইভাবে কনস্ট্রাক্টর ফাংশনও তাই, ঠিক আছে? বাট কনস্ট্রাক্টর ফাংশন একটু ছোট পরিসরে, বা এখানে শুধুমাত্র ইয়া থাকে, বাট ক্লাস একটু বড় পরিসরে আমরা ইয়া করতে পারি, এর মধ্যে প্রপার্টি থাকবে, মেথড থাকবে, অনেক কিছু থাকবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের এই ক্লাস এবং কনস্ট্রাক্টর ফাংশন এই দুইটার মাধ্যমেই আসলে আমরা কি তৈরি করি, কি তৈরি করি? অবজেক্ট। অবজেক্ট। তাহলে অবজেক্ট তৈরি করার মেশিন বলতে আমি যেটা বুঝলাম, তাহলে মেশিনটা আসলে কারা? এই ক্লাস ক্লাস এবং আর কনস্ট্রাক্টর ফাংশন, ঠিক আছে? এই দুটো হচ্ছে অবজেক্ট তৈরি করার মেশিন। ওকে, আচ্ছা, তো এটাই আমরা বোঝানোর ছিল। তো কনস্ট্রাক্টর ফাংশন হচ্ছে লেখার সিনট্যাক্স, সরি, লেখার সিনট্যাক্সটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখেন, আপনার ফাংশন কিওয়ার্ড লিখতে হবে। আমরা যখন সো কল্ড বা জেনারেলাইজড যে ফাংশনগুলো আছে, সেই ফাংশনগুলো ইয়া করি, তৈরি করি, সেই ফাংশন তৈরি করার সময় আমরা কখনো এটা লিখি, বড় হাতের অক্ষর লিখি, বলেন তো? এটা লিখি না। না স্যার। জাভাস্ক্রিপ্টে কিন্তু এটা লিখি না। জাভাস্ক্রিপ্টে আমরা ফাংশন লেখার জন্য সবসময় ক্যামেল কেস ব্যবহার করি। ক্যামেল কেস কোনটা বলেন তো কেউ একজন? জি স্যার। স্যার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার হবে স্মল লেটার, তারপরে প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম লেটার হবে ক্যাপিটাল লেটার। প্রথম লেটার, প্রথম ওয়ার্ড, প্রথম জি, ওয়ার্ডেরটা হবে, প্রথম ওয়ার্ডের, জি। হ্যাঁ, সব হবে স্মল, আর এরপরে পরের ওয়ার্ডটা শুরুর যে লেটারটা বা ক্যারেক্টারটা সেটা হবে ক্যাপিটাল। এটাকে বলা হয় ক্যামেল কেস। বাট যখন সবগুলো ওয়ার্ডের প্রথম ইয়েটাই মানে লেটারটাই বড় হাতের হবে, তখন আর সেটা কি ক্যামেল কেস থাকতেছে না, ঠিক আছে? সো আমাদের এই কনস্ট্রাক্টর ফাংশন লেখার কিন্তু সিনট্যাক্স হচ্ছে এইটা। তাহলে আপনি যখন জাভাস্ক্রিপ্টে দেখেন, আপনি যদি এভাবে নাও লেখেন, আপনি যদি ক্যামেল কেসও লেখেন, তাহলেও কিন্তু কনস্ট্রাক্টর ফাংশন তৈরি হবে। কিন্তু আপনার কোডটা যখন আপনি নিজেই কিছুদিন পরে দেখবেন বা অন্য ডেভেলপার দেখবে, সে একটু কনফিউজড হয়ে যাবে। সে মনে করবে এটা তো নর্মাল ফাংশন, পরে ভিতরে কোড দেখে হয়তো বুঝতে পারবে যে না, এটা কনস্ট্রাক্টর ফাংশন। কিন্তু সে যদি, আপনি যদি প্রথমেই সবগুলো ওয়ার্ডের শুরুর যে লেটারটা, প্রথম লেটারটা, এটাকে এই আপনার ক্যাপিটাল লেটার দিয়ে দেন, তাহলে কিন্তু সে কনফিউজড হতো না, তাই না? এটা দেখেই বুঝে ফেলতো এটা কি, এটা একটা কনস্ট্রাক্টর ফাংশন। এই কারণে আমরা যেটা করব, যে এই কনভেনশনটা ফলো করার চেষ্টা করব। কনভেনশন মানে কি, যে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা, ঠিক আছে?
কোডিং লেখার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা। আপনি স্ট্যান্ডার্ড মেনটেন না করলে, যেমন জাভাস্ক্রিপ্টে সেমিকোলন না দিলেও কাজ করে, তাই বলে কি আপনি দিবেন না? আপনি দিতে হবে, কারণ হচ্ছে এটা কনভেনশন এবং এটাই আসলে উচিত। সো এই আর কি, এই কনভেনশনগুলো ফলো করবেন। তো কনস্ট্রাক্টর ফাংশন লেখার জন্য সবগুলো ওয়ার্ডের প্রথম ক্যারেক্টার হচ্ছে আপনার ক্যাপিটাল করতে হয়। এরপর আপনি প্রপার্টিগুলো এখানে ইনিশিয়ালাইজ করবেন, যেমন দিস ডটস প্রপার্টি নেম, এরপরে ভ্যালু। এটা হচ্ছে সিনট্যাক্স। এখন আমরা রিয়েল একটা দেখি। ধরেন পার্সন নামে আমাদের হচ্ছে একটা কনস্ট্রাক্টর ফাংশন আছে, ঠিক আছে? তো এখানে আমরা প্রপার্টি করব যে নেম ইজ, তো দিস ডট নেম ইকুয়াল টু এই নেম, আর দিস ডট এস এই এস, ঠিক আছে? এখন আপনি বাইরে থেকে যখন একটা অবজেক্ট তৈরি করবেন তখন কিন্তু এই নেম আর এস এটা রিপ্লেস হয়ে যাবে, এবং আপনি দেখেন এই যে অ্যালিস ডট নেম, যেহেতু আপনার অবজেক্ট জানেন আপনার সিনট্যাক্স কিন্তু সহজেই বুঝতে পারতেছেন। তো আমি একটু ক্রিয়েট করে দেখাই কনস্ট্রাক্টর ফাংশন। আচ্ছা, কল অ্যাপ্লাইয়ের আগে আমাদের কনস্ট্রাক্টর ফাংশনও টপিকের মধ্যে থাকলো, সো আমি এটাও লিখে রাখলাম। কনস্ট্রাক্ট ওকে। সো এখন দেখেন যে আমি প্রথমে, তাহলে আমাদের কি করতে হয়, প্রথমে ফাংশন কিওয়ার্ড লিখতে হয়, এবং আমি ওই যে স্টুডেন্টের উদাহরণটা দেই, ঠিক আছে? তাহলে আমি এখানে স্টুডেন্ট লিখি। হ্যাঁ, স্টুডেন্ট আমাদের ধরেন যে কোড জগতের স্টুডেন্টের ক্ষেত্রে আমাদের কি কি জিনিসপত্রগুলো থাকে, ধরেন আমাদের নেম আছে, এজ আছে, তারপরে আইডি আছে, স্টুডেন্ট আইডি আছে। হ্যাঁ, এই তিনটা জিনিস। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা জাস্ট এই আচ্ছা, এর মধ্যে মেথড লেখার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট প্রপার্টি দিয়েই দেখি। চলে গেল কেন? আচ্ছা, এই আমি এটাকে নিয়ে নিলাম, ঠিক আছে? মেথডটা এখান থেকে বাদ দিয়ে দিলাম, তিনটে প্রপার্টি লিখলাম, আর কিছুই না, ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা বলেন তো, আপনাদের আমি এই 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 যে দিস কিওয়ার্ড, দিস একটা কিওয়ার্ড, হ্যাঁ, দিস কেন লিখলাম, বা দিস আসলে কি, কাকে রিপ্রেজেন্ট করে, এই কথাটা আপনাদের বলছিলাম না? হ্যাঁ, দিস সবসময় একটা অবজেক্টকে আর করে না। স্টুডেন্ট এখানে অবজেক্ট না, স্টুডেন্ট এখানে কি, কনফিউজ কনফিউজড হবেন না, স্টুডেন্ট হচ্ছে ফাংশন বলাটাও ভুল, স্টুডেন্ট এখানে কনস্ট্রাক্টর ফাংশন। কনস্ট্রাক্ট, বানানটা ভুল লিখছি, এই জন্য কেমন জানি, কনস্ট্রাক্টর ফাংশন, ঠিক আছে? ওকে, তাহলে স্টুডেন্ট কি নর্মাল ফাংশন নাকি কনস্ট্রাক্টর ফাংশন? তো কনস্ট্রাক্টর ফাংশনের মধ্যে কি থাকবে, আমরা এভাবে দিস দিস করে লিখবো। কেন দিস দিস করে লিখবো, দেখেন এইটা, এই দিসটা আসলে একজন অবজেক্টকে রিপ্রেজেন্ট করবে, বুঝতে পারছেন? একটা কাকে রিপ্রেজেন্ট করবে, অবজেক্টকে রিপ্রেজেন্ট করবে। কোন অবজেক্ট, যে অবজেক্ট আমরা তৈরি করব, ঠিক আছে? এখন এখানে এইটা তো কোনো অবজেক্ট না, এটা কি, এটা একটা কনস্ট্রাক্টর ফাংশন। তো কনস্ট্রাক্টর ফাংশনটা, একটু আগে আমি যে কথা বললাম, কনস্ট্রাক্টর ফাংশন দিয়ে কি করা হয়, কনস্ট্রাক্টর ফাংশন হচ্ছে একটা মেশিন, ঠিক আছে? যে মেশিন দিয়ে আমরা কি করি, অবজেক্ট তৈরি করি, রাইট? এইটি সিম্পল কথা। তাহলে কনস্ট্রাক্টর ফাংশন দিয়ে আমরা একটা অবজেক্ট তৈরি করি। ধরেন আমাদের লাইক কনস্ট, আমরা মনে করেন যে করিম, ঠিক আছে? করিম নামে একটা কি তৈরি করব, অবজেক্ট তৈরি করব। অবজেক্ট তৈরি করার জন্য সবসময় নিউ কিওয়ার্ডটা লিখতে হয়, এরপরে আপনি কনস্ট্রাক্টর এই ফাংশনটা লিখবেন। লেখার পরে এখানে যেহেতু আপনার তিনটা প্যারামিটার চাচ্ছে, আপনার তাহলে তিনটা প্যারামিটার দিয়ে দিতে হবে। সো আপনি দিয়ে দেন, ধরেন করিম 25 এবং এস 123, এটা হচ্ছে তার স্টুডেন্ট আইডি, বুঝছেন? আচ্ছা, তো মানে এটা ডেমো হিসেবে আমি দিয়ে দিলাম। তাহলে এখন দেখেন তো, এখন এই মুহূর্তে করিম অবজেক্টের জন্য এই নেমটা আসলে কি হবে বলেন তো, এই দিসের জায়গায় কি দ্বারা রিপ্লেস হয়ে যাবে, করিম ডট নেম, রাইট? তাহলে এই দিস মানে এখন বুঝতে পারছেন, এই 13 নম্বর লাইনের ক্ষেত্রে এই দিস মানে হচ্ছে বেসিক্যালি আপনি যে অবজেক্টটা তৈরি করবেন, কারণ এইটা তো একটা মেশিন, এটা একটা টেমপ্লেট বা স্ট্রাকচার।
যার মাধ্যমে আমরা একটা অবজেক্ট তৈরি করব, এবং সেই অবজেক্ট হচ্ছে 13 নম্বর লাইনে তৈরি করা হয়েছে। অবজেক্টের নাম হচ্ছে করিম। তাহলে করিম ডট নেম হচ্ছে করিম, করিম ডট এজ হচ্ছে 25, করিম ডট আইডি হচ্ছে S123। বুঝা গেছে? আচ্ছা, এখন তিনটে প্রপার্টি আছে না, এটা আমাদের কোড জগতের ক্ষেত্রেই ভাবেন। হ্যাঁ, তো মনে করেন করিম নামে একজন আছে, আপনাদের মনে করেন যে এখানে কারোর নামে একজন আছে। হ্যাঁ, কথার কথা আর বলতেছে আর কি। সো আমি ধরেন আরও একটা অবজেক্ট তৈরি করব। সো অবজেক্টটার নাম দেব যে রহিম। হ্যাঁ, সো এখানে আমি এটা দিলাম। ওকে, তাহলে এখানে আমরা 14 নম্বর লাইনে কি আর একটা অবজেক্ট তৈরি করলাম। এখন 14 নম্বর লাইনে যখন আসবে আমাদের, এটা 14 নম্বর লাইনে যখন আমরা আসব তখন, সরি হ্যাঁ রহিম, তখন এই আমরা হচ্ছে এখানে কি করছি, কনস্ট্রাক্টর ফাংশনে এই প্যারামিটারগুলো পাঠিয়ে দিয়েছি, এবং এখানে দিস ডট নেম মানে ইকুয়াল টু নেম। আমরা জানি দিস সবসময়, দিস মনে রাখবেন, এই কথাটা আমি অনেকবার বলছি এবং এখনও বলতেছি, সামনেও হয়তো বলবো। দিস সবসময় কাকে রেফার করে? একটা অবজেক্টকে রেফার করে। তাহলে দিস 14 নম্বর লাইনের ক্ষেত্রে দিস মানে কি? রহিম। আর 13 নম্বর লাইনের ক্ষেত্রে দিস মানে কি? করিম। করিম। তার মানে কি এই দিসটা আসলে কি, দিস, দিসের মাধ্যমে আপনি যেখানে যে অবজেক্ট তৈরি করবেন দিসটা ওইখানে ওটা রিপ্লেস হয়ে যাবে। তাহলে এটা একটা মেশিনের মতো কাজ করতেছে না? তাহলে এখানে রহিম ডট নেম মানে হবে রহিম, রহিম ডট আপনার এজ মানে হবে 22, রহিম ডট আইডি মানে হবে এটা। হ্যাঁ, আমরা যদি এখন, আচ্ছা প্রথমত আমি এটা প্রিন্ট করে আমি দেখাচ্ছি। আচ্ছা আগে প্রিন্ট করেই দেখাই, তারপর আগে আপনাদের বোঝাচ্ছি যে এটা সুবিধাটা হইলো কি। তো আমি ধরেন যে কনসোল লগ করব, কনসোল লগ, কনসোল ডট লগ, মনে করেন কোন একটা প্রপার্টি আমি ইয়ে করব, মনে করেন করিম ডট এজ। হ্যাঁ, করিম ডট এজ কত আসবে? আচ্ছা আমি কনসোল তো বের করিনি, 25। 25 আসে না? আচ্ছা জি আচ্ছা, আমরা স্যার। যদি করিমটাকেই শুধু পুরো করিমটাকে ইয়ে করি তাহলে দেখেন এটা হচ্ছে একটা অবজেক্ট যার মধ্যে তিনটা কি আছে, প্রপার্টি আছে, এবং প্রপার্টির ভ্যালু আছে। তাহলে দেখলেন, আচ্ছা তো আপনি চাইলে যা খুশি সেভাবে করেই প্রিন্ট করতে পারেন। করিম ডট আইডি হবে যেটা, অ্যান্ড করিমের জায়গায় যদি আমি রহিম দিই তাহলে কিন্তু চেঞ্জ হয়ে গেল। হুম, সুবিধাটা কি হলো? সুবিধাটা হচ্ছে আপনি এই টেমপ্লেটটা, আমি হয়তো এখানে তিনটা প্রপার্টি দেখাইছি, বাট আপনি রিয়েলিস্টিক ভাবে চিন্তা করেন, একটা স্টুডেন্টের অনেক কিছু থাকে, তার গ্রেড থাকে, তার হয়তো আমরা একটা তার ভিতরে এই কনস্ট্রাক্টর ফাংশনের মধ্যে আবার একটা ফাংশন থাকলো, ঠিক আছে, মানে মেথড থাকলো, অনেক কিছুই কিন্তু থাকতে পারে। এখন মনে করেন আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে বলতেছি যে এই ফাংশনের মধ্যে 100 লাইনের কোড আছে, সব মিলে বিভিন্ন প্রপার্টি টোপার্টি মিলে 100 লাইনের কোড আছে। তাহলে আমরা কনভেনশন বা আগের পদ্ধতি যদি অনুসরণ করি যে প্রত্যেকটা করিমের জন্য আমি একটা অবজেক্ট তৈরি করব, আমরা তো সরাসরি অবজেক্টই তৈরি করতে পারতাম এই আপনার এই ফরম্যাটে, তাই না? তো এভাবে যদি আমরা করতাম তাহলে এখানে মনে করেন 100 লাইন কোড আছে, ঠিক আছে, আমি 100 লাইন ধরলাম। তাহলে এই 100 লাইন আপনার লেখা লাগতো, রহিমের জন্য 100 লাইন লেখা লাগতো, তাই না? আবার আপনি যদি আরও 20-50টা যা খুশি আপনি অবজেক্ট তৈরি করেন, সবগুলোর জন্যই কি এই প্রপার্টিগুলো বারবার লেখা লাগতো। আপনারা কি বুঝতে পারছেন যে এটা সুবিধাটা কি? আমরা এই মেশিনটা একবার তৈরি করলাম বা এই স্ট্রাকচারটা একবার তৈরি করলাম, এই স্ট্রাকচার দিয়ে আমরা এক লাইনের মধ্যে কি লিখে ফেলতেছি, অবজেক্ট তৈরি করে ফেলতেছি। এখন দেখেন এটা না লেখার মানে আপনার ইয়াটা কি, ঠিক আছে, এখানে নেম এজ আইডি, যদি আপনি এই কনস্ট্রাক্টর ফাংশনটা ফলো না করতেন তাহলে আপনার অসুবিধাটা কি হতো আমি একটু দেখাই, তাহলে হয়তো আপনারা আরও ভালো মতো বুঝতে পারবেন। তাহলে আমি সেক্ষেত্রে এই এটা তো আমাদের নাই, তাই না? ধরেন আমাদের কনস্ট্রাক্টর ফাংশন নাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই করিমের জন্য আমাদের তো এরকম কোনো সিস্টেম নাই, তাহলে আমাদের কি করতে হবে? এরকম করতে হবে, এবং এখানে আমাদের লিখতে হবে নেম, তো এখানে হচ্ছে করিম, তারপরে S25, তারপর হচ্ছে আইডি ছিল, তাই না? তো আইডি হচ্ছে আমাদের একটা, আমরা স্ট্রিং নিছিলাম এস
1 2 3 এরকম টাইপের কিছু একটা আছে, এটাই নিয়ে নিলাম। এই বা আমরা 1 2 3 এরই নিই, যেহেতু এটাই ছিল। এই এই আমরা করিম নামে অবজেক্ট তৈরি করছি না? তো এখন যদি আমি কনসোল লগ করি, কনসোল ডট লগ করিম করি, দেখেন তো আসছে না? সো আগের মতোই আমাদের অবজেক্টের এই তিনটা প্রপার্টি চলে আসছে। আচ্ছা, এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যদি এখন আবার রহিম নামে করি, ঠিক আছে, তাহলে আমার আবার কি করতে হবে? আবার এই টেমপ্লেটটা, মানে টেমপ্লেটের মতো এইরকম সবকিছু আবার লিখতে হবে। আপনি যদি আরো একটা করেন কবির, ঠিক আছে, মানে প্রতিবারই একই ফরম্যাটে বারবার লিখতে হচ্ছে, জি রিপিটেশন। জি, এইটাই হচ্ছে ডোন্ট ডোন্ট রিপিট ইউর সেলফ, ট্রাই, ঠিক আছে। তো এখন এইভাবে যদি আমাদের কোর্স জগতে 600 জন স্টুডেন্ট, তো 600 জনের ক্ষেত্রেই আমরা যদি এভাবে লিখি তাহলে অবস্থা কি হবে বুঝতে পারছেন? একই জিনিস কি বারবার হচ্ছে না? হ্যাঁ, আমাদের ডেটা ভিন্ন, তথ্য ভিন্ন, কিন্তু আমাদের এই প্রপার্টি তো সেম। এখন এই জিনিসটাই আমরা কনস্ট্রাক্টর মেথডের মাধ্যমে, আমি যদি এখন ব্যাক করি, এখন কি আপনারা বুঝতে পারতেছেন যে এটা সুবিধাটা কি? জি স্যার। ঠিক আছে, যে আমরা এক লাইন কোডের মাধ্যমেই কিন্তু একটা অবজেক্ট তৈরি করতে পারতেছিলাম, কিন্তু এতক্ষণ কি তাই করতে পারতেছিলাম? মানে ডেটা এখান থেকেই পাস করে দিচ্ছিলাম, পাস করে এই স্ট্রাকচার তো আমাদের তৈরি করা আছেই। সো একটা লাইন কোড লিখেই আমরা কি করতে পারতেছিলাম? একটা অবজেক্ট তৈরি করতে পারতেছিলাম। ঠিক আছে, সেম জিনিসই, কিন্তু আমরা একটা হচ্ছে মেশিনের মাধ্যমে করা আর একটা হচ্ছে আপনার ম্যানুয়ালি করা। তাহলে এখন ধরেন আমাদের কবির, ঠিক আছে, আমরা কবির নামে তৈরি করলাম, ঠিক আছে, কনস্ট কবির। হ্যাঁ, তো দেখেন এই যে, তো আমাদের তিনটা অবজেক্ট হয়ে গেল, মানে একটা লাইন লিখতেছি তো আমাদের একটা অবজেক্ট তৈরি হয়ে যাচ্ছে। বাট আগের ক্ষেত্রে কি করতে হইতো? প্রত্যেকটা অবজেক্টের জন্য আমাদের এই 3 লাইন রিপিট করা লাগতো, তাই না? তো ওটাও অবজেক্ট, এটাও অবজেক্ট, এখানেও তিনটা অবজেক্ট, ওখানেও তিনটা অবজেক্ট ছিল। বা আমরা এই তিনের ক্ষেত্রে আমরা আসলে সবগুলো তো আর আপনাদের, ধরেন আমার 300টা দরকার, আমি এখন 300টা দেখাতে পারতেছি না, বাট তিনটা দিয়ে আপনাদের দেখালাম আর কি। আপনারা কি বুঝতে পারছেন এখন যে আসলে কিভাবে আসলে জি স্যার। বেনিফিটেড হওয়া গেল, বা এখানে আসলে ড্রাই জিনিসটা আসলে কনসেপ্টটা কিভাবে কাজ করলো, যে আমরা কিন্তু এখানে রিপিট করলাম না, তাই না? এটাই হচ্ছে ড্রাই কনসেপ্ট, ডোন্ট রিপিট ইউরসেলফ। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা অবজেক্ট তৈরি করার দুইটা মেশিনের মধ্যে একটা মেশিনের সাথে পরিচিত হলাম। ক্লাস ক্লাস নামে আর একটা মেশিন আছে, সেটার সাথে আমরা আবার পরে পরিচিত হব। অনেকটাই সিমিলার, একটু এক্সট্রা ফ্যাসিলিটি আছে ক্লাসের মধ্যে, এই আর কি, তাছাড়া বিষয়টা একই রকম। আচ্ছা, এরপর হচ্ছে প্যারামিটার কি, আর্গুমেন্ট কি, এটা আপনারা অলরেডি জানেন। ফাংশন স্কোপ কি আপনারা সেটাও জানেন, যে ফাংশনের মধ্যে কিছু থাকা মানেই ফাংশন স্কোপ। তারপরে হায়ার অর্ডার ফাংশন দরকার নাই। এই যে ফাংশন মেথড অ্যান্ড প্রপার্টিস। আচ্ছা, আপনাদের একটা কথা আমি এর আগে বলছিলাম যে জাভাস্ক্রিপ্টে সবকিছুই কি অবজেক্ট। 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 সো আমরা অ্যারে পড়ানোর পরে আমরা বলছিলাম যে জাভাস্ক্রিপ্টে অ্যারে নিজেও কিন্তু একটা কি অবজেক্ট। অবজেক্ট। এখন এসে দেখেন এইখানে কি একটা মজার কথা লেখা আছে, যে ইন জাভাস্ক্রিপ্ট ফাংশনস আর অবজেক্ট। ঠিক আছে, তাহলে এখন কি আপনারা বুঝতে পারছেন যে জাভাস্ক্রিপ্টে সবকিছুই কি স্যার অবজেক্ট? বলছিলেন ফাংশন অবজেক্ট। হ্যাঁ, তাহলে ফাংশনও কিন্তু একটা অবজেক্ট, অ্যান্ড অ্যাজ সাচ দে হ্যাভ মেথডস অ্যান্ড প্যারামিটার। ফাংশন যেহেতু অবজেক্ট, তাহলে তার মধ্যে কি থাকবে? একটা অবজেক্টের মধ্যে কি থাকে বলেন তো? আমি আগের ক্লাসে বলছিলাম দুইটা জিনিস থাকে। কি কি থাকে? প্রপার্টি ভ্যালু। হ্যাঁ, প্রপার্টিস থাকে, আর কি থাকে? ভ্যালু। প্রপার্টিস থাকে, ভ্যালু তো পাশে থাকেই, আর মেথড থাকে, রাইট। যদিও মেথড ইটসেলফ একটা ফাংশন। প্রপার্টি, ঠিক আছে, মানে ওটাকেও আমরা প্রপার্টি বলতে পারি, কিন্তু যেহেতু ওটা আসলে ফাংশন, যে আপনি ঠিকই বলছেন, ওটা একটা ফাংশন। এবং ফাংশনকে আমরা আসলে ক্লাস ইয়ার মধ্যে, অবজেক্টের মধ্যে আসলে মেথড শব্দটা বলি, এই কথাটাও বলছিলাম আপনাদের, যে আমরা অবজেক্টের মধ্যে ওই ফাংশনকে আমরা কি বলি?
মেথড বলি। মেথড তো যাই হোক, অবজেক্টের মধ্যে কয়টা জিনিস থাকে? দুটো জিনিস থাকে। দুইটা। হ্যাঁ, সেটাই বলছে এখানে যে যেহেতু ফাংশন হচ্ছে অবজেক্ট, তার মানে ফাংশনের মধ্যে কয়টা জিনিস থাকে? অ্যাজ সাচ দে হ্যাভ মেথড অ্যান্ড প্রপার্টি, মানে সুতরাং তাদের মধ্যে মেথড আছে এবং প্রপার্টি আছে। এই যে মেথড মেথড এবং প্রপার্টি আছে, বুঝতে পারছেন তো? সাম ইম্পর্টেন্ট মেথড ইনক্লুড, তো যেহেতু তাদের মধ্যে মেথড আছে, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট মেথড আছে, যেমন কল, অ্যাপ্লাই এবং বাইন্ড। ঠিক আছে, এই দুটো মানে অনেক সময় আমাদের কাজে লাগে। তো দেখেন, কল মানে কি? কল একটা মেথড। তো এটা কি কাজ করে? কলস এ ফাংশন উইথ এ গিভেন দিস ভ্যালু, বুঝতে পারছেন? তো আমরা আসলে কল মেথডটাকে আমরা কাজে লাগাই কিভাবে? এটা আসলে একটা ফাংশনকে কল করে উইথ এ গিভেন দিস ভ্যালু, মানে আমরা একটা দিস ভ্যালুটা এর মধ্যে দিয়ে দিই, পাস করে দিই। অ্যান্ড আর্গুমেন্ট প্রোভাইডেড ইন্ডিভিজুয়ালি। আচ্ছা, চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো এটা। দেখেন, এখানে একটা ইন্ট্রোডিউস নামে একটা ফাংশন দেওয়া আছে, তাই না? এই ফাংশনের মধ্যে কি লেখা আছে বলেন তো? ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার আছে, যেটা এক্সপেক্ট করতেছে গ্রেটিং এবং পাংচুয়েশনস, তাই না? তো কনসোল ডট লগ গ্রেটিং আই এম দিস ডট নেম। নেম। তো আচ্ছা, তারপর হচ্ছে পাংচুয়েশন, ঠিক আছে, এগুলো সবই ঠিক আছে, কিন্তু আই এম এই দিস ডট নেম নামে এখানে কোনো প্রপার্টি আছে? না স্যার। তাহলে আমরা কিভাবে বুঝবো এই দিস আসলে কোন অবজেক্টকে রেফার কোন করতেছে? অবজেক্টে দিচ্ছি? তাই না? কারণ আমরা জানি যে দিস সবসময় কাকে রেফার করে? অবজেক্টকে। অবজেক্টকে রেফার করে। তো এখানে এটা তো আসলে আমরা এই ফাংশন, এটা তো একটা নর্মাল ফাংশন। এটা ফাংশন, অবজেক্ট নাই কোনো। হ্যাঁ, এটা না একটা কনস্ট্রাক্টর মেথড, না হচ্ছে কোনো একটা অবজেক্ট, কিছু না। সো এটা একটা নর্মাল ফাংশন। তাহলে এটা একটা অবজেক্টকে রেফার করবে দিস। তাহলে কোন অবজেক্টকে রেফার করবে সেইটা আমরা চাইলে বলে দিতে পারি। ঠিক আছে, কিভাবে? দেখেন, আমাদের পার্সন নামে একটা অবজেক্ট, সিম্পল একটা অবজেক্ট, অবজেক্টের মধ্যে কয়টা প্রপার্টি আছে দেখেন তো? একটা। একটাই, নাম হচ্ছে নেম। ওকে, এখন আপনি যখন ইন্ট্রোডিউস ফাংশন কল করবেন, আচ্ছা দেখেন, আপনাদের বিষয়টা আরেকটু ইয়ে করে বুঝিয়ে দেই। ধরেন আমি এটাকে, এই ফাংশনটা একটু কপি করি। এই ফাংশনটা যখন আমি কপি করব, কপি করে এখানে আমি পেস্ট করলাম, এবং আমি ইন্ট্রোডিউস ফাংশনটা একটু কল করি। হ্যাঁ, ধরেন ইন সরি ইন্ট্রোডিউস। সো এটা তো আসলে ইয়ে করবে, তাই না? আপনার কোনো কিছু প্রিন্ট করবে, কনসোল লক করবে, তাই না? সো আমরা এখানে দেখতে পারবো না কনসোল লক। সো আমি ধরেন যে প্রথমে লিখলাম, হ্যাঁ এনাদের মতোই লিখলাম যে হ্যালো, আর পরে পাংচুয়েশন, ঠিক আছে, আই এম দিস ডট নেম। তো আই এম মনে করেন যে হ্যাঁ, পাংচুয়েশনটাও দিয়ে দিলাম। হ্যালো, খেয়াল করেন, হ্যালোটা আসছে, তাই না? এই যে ইন্ট্রোডিউসকে যখন আমরা কল করলাম, হ্যালো আসছে। আই এম পাংচুয়েশন, ঠিক আছে, আই এম মানে আমি যে কি দিস ডট নেম, এটা কিন্তু আসে নাই। ঠিক আছে, সো আই এম যদি আমি যদি দেই এখানে, লাইক মনে করেন যে আলিম, সো এখানে আই এম আলিম আসে, ঠিক আছে, এই আলিমটা কিন্তু এই পাংচুয়েশনের মধ্যে চলে গেছে, দিস ডট নেমের জায়গায় কিছু আসে নাই। ঠিক আছে, আচ্ছা, এটা দিয়ে কনফিউজ করবো না আপনাদের। সো এখানে একটা পাংচুয়েশন মানে হচ্ছে লাস্টে যে এক্সক্লেমেটরি সাইন বা কিছু একটা আমরা দিব যে, কিন্তু এই জিনিসটা কিন্তু প্রিন্ট হয় নাই, খেয়াল করছেন কি? এটা প্রিন্ট হবে থেকে? আমরা তো বলেই দেইনি এর ভ্যালুটা, এবং এর ভ্যালুটা কি নর্মালি বলে দেওয়া সম্ভব? কারণ এটা তো আসলে একটা অবজেক্টকে রেফার করতেছে, দিস একটা সবসময় কাকে রেফার করে? অবজেক্টকে। তাহলে অবজেক্ট আমার এখানে একটা তৈরি করতে হবে, তাই না? সো আমি ধরেন একটা অবজেক্ট তৈরি করলাম, কনস্ট আমি দিলাম স্টুডেন্ট, অবজেক্ট তৈরি করলাম, এবং তার মধ্যে আমাদের ধরেন যে স্টুডেন্টের নেম হচ্ছে আপনাদের মধ্যে থেকেই আমি ধরেন যে কার নাম, ধরেন আলী আকবর। ঠিক আছে, তো আলী আকবর, আপনার নাম কি আলী আকবর না আকবর আলী?
আলী আকবর স্যার। আচ্ছা ঠিক আছে, যাই হোক। সো আমি এটা দিলাম। হ্যাঁ, এটা একটা কি বলেন তো, ছোট্ট একটা অবজেক্ট। ছোট হোক বড় হোক, এটা তো একটা অবজেক্ট। হ্যাঁ, এখন আমি যদি হচ্ছে এরকম করি যে ইন্ট্রোডিউস, এই যে দেখেন, তো এখন দেখেন আই এম আলী আকবর, তারপর এক্সক্লেমেটরি সাইন, এটা চলে আসে। তাহলে আমরা যে জিনিসটা করলাম সেটা হচ্ছে এই কল নামে আমাদের একটা মেথড আছে। কল নামে কি আছে? মেথড আছে। ইন্ট্রোডিউসের পরে সরাসরি কল করার কোনো অপশন কিন্তু আমাদের নাই, কারণ যেহেতু একটা অবজেক্টকে সে চাচ্ছে যে কোন অবজেক্ট, এই দিস ডট নেম কোন অবজেক্টের নাম, ঠিক আছে? তাহলে আপনি এখানে বললেন যে স্টুডেন্ট। হ্যাঁ, এই স্টুডেন্ট অবজেক্টকে তুমি হচ্ছে নিয়ে কাজ করবে। এরপর আপনি এই দুইটার ভ্যালু দিয়ে দেন। এরপর আপনি কিন্তু গ্রিটিং দিছেন, তারপর এক্সক্লেমেটরি সাইন দিছেন। দেখেন এখন কিন্তু কাজ করতেছে। এখন মানে কি, এই দিস ডট নেম মানে কি বলেন তো? স্টুডেন্ট ডট নেম। এই দিস যেহেতু একটা অবজেক্টকে রেফার করে, দিস এখন কাকে রেফার করবে? স্টুডেন্ট। স্টুডেন্টকে রেফার করবে। এবং এই জিনিসটা অ্যাচিভ করলাম কি, এই কল মেথডের মাধ্যমে। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে কল না দিয়ে আপনি যদি সরাসরি এভাবে লিখতেন এরকম, সেটা আসলে করা সম্ভব না। এরকম কোনো সিস্টেম নাই। বুঝতে পারছেন? তাহলে আমাদের কল মেথডের মাধ্যমে সেই কাজটা করতে হবে। তাহলে এইটাই হচ্ছে বিষয়। তার মানে এখানে 3টা স্টেপে কাজ করবে টোটাল। জি, কোন তিনটে স্টেপ? প্রথমে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে, তারপর কল মেথডটা ইউজ করতে হবে। হ্যাঁ, মানে আপনার যদি এরকম ইউজ কেস হয় আর কি, ঠিক আছে, যে আচ্ছা আমার আচ্ছা। একটা ফাংশন আছে, এটা কিন্তু আপনার নর্মাল ফাংশন, এটা কোনো কনস্ট্রাক্টর না, কোনো কিছু না। আপনারা ডিক্লারেশন দেখেই বুঝতে পারতেছেন নর্মাল ফাংশন। মানে বিপত্তিটা বাধা হচ্ছে কোথায়? এই দিস ডট নেম। এখানে যদি মনে করেন যে দিস ডট নেম না থাকতো, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। এই গ্রিটিং এবং পাংচুয়েশন এটা তো আমরা বাইরে থেকেই দিব কল করার সময়। কিন্তু দিস জি ডট স্যার, নেম যেহেতু আমরা, প্যারামিটার দুইটা ইউজ করা হয়েছে। হ্যাঁ, আমরা জানি যে দিস সবসময় একটা অবজেক্টকে রেফার করে, সুতরাং এখানে আমাদের একটা অবজেক্টকে দিতে হবে। সো কল মেথডের মাধ্যমে আমরা আসলে একটা অবজেক্টকে পাস করে দেন আমরা বলে দিতে পারি যে এই অবজেক্টের নেম প্রপার্টি। সো আপনার যদি এখানে মাল্টিপল প্রপার্টিও থেকে থাকে তাতেও কোনো সমস্যা নেই কিন্তু, বুঝতে পারছেন? ধরেন আপনার নেম আছে, তারপরে হচ্ছে এজ আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে মেজর আছে, মানে এরকম তিনটা জিনিস আছে। এতেও কি কোনো সমস্যা হবে দেখেন তো? না, কারণ হচ্ছে আমাদের এখানে দিস ডট নেম মানে হচ্ছে আমরা এখানে স্টুডেন্টের নেম প্রপার্টিটাই নেবে, অন্য কিছু তো আর সে নেবে না। জি বুঝতে পারছেন? আবার আপনি কথার কথা এখান থেকে যদি এই মেজরটা দেখাতে চান, তাহলে দিস ডট মেজর লেখেন, তাহলে সেটা চলে আসবে। দেখেন, বুঝতে পারছেন? যাই হোক, আমাদের যেহেতু নেম দরকার, আমরা হচ্ছে এটাকে নিলাম। এই হচ্ছে বিষয়, ঠিক আছে। আর আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটাই হচ্ছে কল মেথডের মানে আর একটা হচ্ছে অ্যাপ্লাই। তো অ্যাপ্লাই জিনিসটা কি করে? অ্যাপ্লাই হচ্ছে আপনার, আপনি আচ্ছা এখানে একটু কেটে গেছে, মানে হয়ে গেছে আর কি। এখানে আপনার যেটা করতে হবে যে অ্যাপ্লাই সেম কলের মতোই, সিলে একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে এখানে প্রথমে আপনার অবজেক্টকে দিতে হবে এবং তারপর বাকি প্যারামিটারগুলো আপনার দিতে হবে কি আকারে? অ্যারের আকারে, বুঝছেন? বুঝতে পারছেন? তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? সেম জিনিসটা যদি আমরা অ্যাপ্লাই মেথডের মাধ্যমে করি, তাহলে আমাদের কিভাবে লিখতে হবে? অ্যাপ্লাই, তাহলে আমাদের এটা স্টুডেন্টই থাকবে। এই দুইটা জিনিস আমাদের কিভাবে লিখতে হবে? এটা অ্যারে আকারে। বাস দেখেন, ঠিক আছে না? বুঝতে পারছেন? জি স্যার। সো এখানে যদি তার আপনার মানে মাল্টিপল, মাল্টিপল আরো যদি দুইটার জায়গায় তিনটা চারটা পাঁচটাও থাকে, আপনি কমা দিয়ে এই অ্যারের এলিমেন্টস আকারে এগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, আমি কথার কথা আপনাদের এমনিতে একটা দেখাচ্ছি, যে ধরেন
কনসোল লগ মনে করে যে গেটিং ধরেন যে এমনি কি দেব, জাস্ট ভ্যালু নামে একটা অ্যাট্রিবিউট দিয়ে দিলাম। সো এখানে ধরেন তাহলে এই ভ্যালুটা মনে করেন যে প্রিন্ট করবে, ঠিক আছে। সো ফাইন, এখন তাহলে এখানে কয়টা দিতে হবে? 3টে দিতে হবে। 3টা। সো আমি ভ্যালুতে দিলাম ধরেন এমনি একটা ভ্যালু দিলাম, আসে না? এই হচ্ছে বিষয়। সো সোজা কথা, যতগুলো প্যারামিটার থাকবে এগুলো সবগুলো কিভাবে দিতে হবে? অ্যারে আকারে দিতে অ্যারের হবে। মধ্যে। জি, অ্যারের মধ্যে। এই অ্যারেটা আপনি চাইলে কিন্তু আবার আলাদাভাবে তৈরিও করতে পারতেন, মানে কথার কথা যে কনস্ট পি, তো পি ইকুয়াল টু হচ্ছে আপনার এইটা, তারপর এখানে আপনি দিলেন পি, ঠিক আছে না? দেখেন তো। তো এই হচ্ছে আপনার কল এবং অ্যাপ্লাই মেথডের মধ্যে পার্থক্য। মূলত অ্যাপ্লাই মেথডটা এই ফ্যাসিলিটি দেয় যে আপনাকে পরের যে এলিমেন্টটা এটা আপনি একটা অ্যারে আকারে দিতে পারেন, পরের যে আর্গুমেন্টটা, ঠিক আছে, এটা আপনি কি আকারে দিতে পারেন? অ্যারে আকারে। এই হচ্ছে বিষয়। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে বাইন্ড, ঠিক আছে। সো বাইন্ডটা কি দেখেন কি করে, একটা ফাংশন রিটার্ন করে। তো আপনি এবার হচ্ছে এই বাউন্ড ফাংশনকে কল করলেন এবং সেই বাউন্ড ফাংশনে আপনার প্যারামিটার হিসেবে এই দুইটা দিয়ে দিলেন। আচ্ছা, আমি আপনাদের বোঝাচ্ছি বিষয়টা। সো আমি ধরেন আগের মতোই সব কিছু আছে। সো দেখেন, আপনি চাচ্ছেন এই ফাংশনকে কল করতে, তাই না? আমি আচ্ছা প্যারামিটার এখন কমাই দিই, মানে বোঝার জন্য অল্প করে, জাস্ট আগের মতো এতটুকু আছে, হ্যাঁ। সো আমরা হচ্ছে কল দেখলাম, অ্যাপ্লাই দেখলাম, এবং এখন দেখবো বাইন্ড। বাইন্ড মানে কি বলেন তো, এটার আক্ষরিক মানে কি? বেঁধে বা বাধা, বাঁধিয়ে ফেলা। রাইট। সো আমরা এখন যেটা করব, এখানে যেহেতু দিস আছে, হ্যাঁ, দিস মানে কি, একটা অবজেক্টকে সে এক্সপেক্ট করতেছে, অবজেক্টের একটা প্রপার্টিকে সে কি করতেছে, এক্সপেক্ট করতেছে। আর দিস সবসময় একটা দিস মানে হচ্ছে একটা অবজেক্ট। তাহলে এখন আমরা কি করব, যেই অবজেক্টের সাথে আমরা ইয়া করব, যে অবজেক্টের প্রপার্টিটা এখানে আসলে দিতে যাচ্ছি, ওই অবজেক্টের সাথে আমরা এটা এই ফাংশনকে কি করব, বেঁধে ফেলবো। বুঝতে পারছেন? এই ইন্ট্রোডিউস ফাংশনের সাথে কি করব, এই স্টুডেন্ট অবজেক্টকে কি করব, বেঁধে ফেলা। বেঁধে ফেলবো। বেঁধে ফেললে কি হবে, অর্থাৎ বাইন্ড মেথডের মাধ্যমে বেঁধে ফেললে এটা নতুন একটা ফাংশন রিটার্ন করবে। বুঝছেন? সেই ফাংশনটা যেটা করবে, যে নর্মাল একটা ফাংশন কল যেভাবে করা যায় সেই ফাংশনটা কল করার সেই ফ্যাসিলিটিটা দিবে। মানে কথার কথা, মানে আমি আপনাদের বলি জিনিসটা, যে ইন্ট্রোডিউস ফাংশন আপনাদের একটু আগেই আমি বললাম যে এই ইন্ট্রোডিউস, সো ইন্ট্রোডিউস এই ফাংশনকে আমি কিন্তু সরাসরিভাবে কল করতে পারতেছি না, তাই না? সরাসরিভাবে কল করতে পারতেছি বলেন তো? যদি দেইস তাহলে কি এটা আসতেছে? না স্যার। আসতেছে না। তো বাইন্ড মেথডের মাধ্যমে আমরা যেটা করব সেই জিনিসটাই আসলে অ্যাচিভ করব। বুঝতে পারছেন? বাইন্ড মেথডের মাধ্যমে আমরা কি করব, মানে এমন একটা ফাংশন তৈরি করব বাইন্ড মেথড দ্বারা, এমন একটা ফাংশন তৈরি করব যেই ফাংশনটাকে আমরা এভাবে কল করতে পারি। বুঝতে পারছেন? অর্থাৎ আমাদের প্রথম কাজ হবে বাইন্ড মেথডের মাধ্যমে এই ফাংশনের সাথে অবজেক্টকে বেঁধে ফেলা। বেঁধে ফেললে কি হবে জানেন, তারা একটা নতুন ফাংশন রিটার্ন করবে। বলবে ঠিক আছে, আমাকে যেহেতু মানে মানে এই ফাংশনের সাথে, হ্যাঁ, এই অবজেক্ট আমাদের দুজনকে যেহেতু বেঁধে ফেলছো, ঠিক আছে, আমরা নতুন একটা ফাংশন তোমাকে দিয়ে দিলাম। এবার তুমি ইন্ট্রোডিউসের বদলে ওই ফাংশনকে কল করো। কল করলে আপনি এই দুই প্যারামিটার দিয়ে কল করতে পারবেন, মানে এখানে যেভাবে কল করছি এভাবে দিয়ে কল করতে পারবেন। ঠিক আছে, তখন আর কোনো সমস্যা হবে না, তখন আপনার কলও লিখতে হবে না, অ্যাপ্লাইও লিখতে হবে না। তো কেন সমস্যা হবে না? কারণ ওই যে বেঁধে ফেলা হয়েছে, তার মানে কি, এই দিস মানে আসলে মানে কোন অবজেক্টকে আপনি বোঝাতে চাচ্ছেন সেটা আসলে সে তখন জানে।
এই জন্য আর আপনার কিন্তু তখন আলাদাভাবে কল বা অ্যাপ্লাই এই বিষয়গুলো লাগতেছে না, কারণ তাকে তো বেঁধে ফেলা হয়েছে। তো চলেন আমরা বিষয়টা একটু দেখি। আহ, আমরা হচ্ছে কি করব, বেঁধে ফেলবো, তাই না? তো আমরা ধরেন যে একটা ফাংশন লিখলাম যে নিউ, আচ্ছা এই নিউ মানে আবার মনে করেন না মানে অবজেক্ট তৈরি করেন নিউ, এটা না। নিউ ইন্ট্রোডিউস নামে একটা ফাংশন লিখলাম। নিউ ইন্ট্রোডিউস মানে ওই আগের যে ইন্ট্রোডিউস আছে, আমরা এখন নতুন একটা ইন্ট্রোডিউস ফাংশন তৈরি করতে চাচ্ছি। তো সেটা আমরা কিভাবে তৈরি করব, এই ইন্ট্রোডিউসের সাথে দেখেন আমাকে অলরেডি দেখাই দিছে। আমি আর লিখলাম এই যে ইন্ট্রোডিউস ফাংশনটাকে বেঁধে ফেলবো কার সাথে, ডট বাইন্ড মেথডের মাধ্যমে। কার সাথে বেঁধে ফেলবো, এই অবজেক্টের সাথে, স্টুডেন্ট অবজেক্টের সাথে। বুঝতে পারছেন? আচ্ছা এখানে তো এই দুইটা প্যারামিটার দেওয়ার কথা ছিল না, আমি একটু দেখে নিয়েছি, দাঁড়ান তো। হ্যাঁ এখানে তো এই দুইটা দেওয়ার কথা না, আমি সেটাই তো ভাবতেছি। এই দুইটা এখানে দেওয়া, এখানে শুধু আমরা অবজেক্টের সাথে কি করব, বেঁধে ফেলবো। তো বাধা হয়ে গেছে না, দেখেন তো কার সাথে বেঁধে ফেললাম, দেখেন তো এই ইন্ট্রোডিউস মেথড, এই যে এই মেথড, এই মেথডের সাথে, স্টুডেন্ট অবজেক্টের সাথে। হ্যাঁ স্টুডেন্ট অবজেক্টের সাথে কি করে ফেললাম, বাইন্ড মেথডের মাধ্যমে। বাইন্ড মানেই বাধা। সো আমরা কি করলাম, ফেললাম, বেঁধে ফেললাম। এতে যেটা হইলো যে নতুন আমাদের নিউ ইন্ট্রোডিউস নামে আমরা হচ্ছে একটা ফাংশন, মানে এইটুকু জিনিস নতুন একটা ফাংশন রিটার্ন করবে, বুঝছেন? যেই ফাংশনটাতে আপনি এই যে ইন্ট্রোডিউস মেথড আপনার নর্মালি যেভাবে আমরা কল করা যায় সেইভাবে আপনি কল করতে পারবেন। বুঝা গেছে? তো চলেন দেখি যে সেভাবে কল করা যায় কিনা। এখন দেখেন ইন্ট্রোডিউস মেথডকে আমরা কিভাবে কল করতাম যদি আমাদের এই দিস সমস্যাটা না থাকতো। তো আমরা এখন সেভাবে কল করব নিউ ইন্ট্রোডিউসকে। দেখেন নিউ ইন্ট্রোডিউসকে কল করলাম, এই যে দেখেন হ্যালো এবং এক্সক্লেমেটরি সাইন বা পাংচুয়েশন। সো দেখেন হ্যালো আই এম আলী আকবর, এবং এই এক্সক্লেমেটরি সাইনটা কিন্তু চলে আসছে, বুঝছেন? তো মানে এখান থেকে ডিরেক্ট আর্গুমেন্ট পাস করা যাচ্ছে। হ্যাঁ এখান থেকে ডিরেক্টলি, এখান থেকে আর কোনো আপনার মানে ইন্ট্রোডিউস মেথডকে যেভাবে আপনি কল করা যায় সেভাবেই কল করতে পারতেছেন। তো কেন করতে পারতেছেন, কারণ এখন তার দিস, আসলে এই দিস মানে আপনি কাকে বোঝাচ্ছেন এইটা নিয়ে আর তার কোনো সমস্যা নেই, কারণ আপনি তার আগেই বলে দিছেন। তার আগের লাইনই দেখেন, খেয়াল করে দেখেন আপনি কি করছেন, এই ইন্ট্রোডিউস, আমাদের যে অরিজিনাল ইন্ট্রোডিউস নামে একটা ফাংশন আছে, এই ফাংশনের সাথে আপনি অবজেক্টকে বেঁধে দিয়েছেন। বাধা মানে কি, এই দিস মানে বুঝে যাবে যে আসলে মানে কাকে আপনি রেফার করতেছেন। তো দিস আসলে কাকে রেফার করবে, স্টুডেন্টকে। তার মানে এখন স্টুডেন্ট ডট নেম, তো সেটা তো পেয়েই যাবে। তাহলে কি আর আমাদের ওই অবজেক্টকে এখন পাস করা দরকার আছে? দরকার নেই। শুধু আমাদের এই দুইটা প্যারামিটার হলেই হয়ে গেল, কারণ এটা এখন কিন্তু সে জানে, এটা এখন কি জানে। আপনারা কি বুঝতে পারলেন? কল, অ্যাপ্লাই এবং বাইন্ড মেথড। জি স্যার। কল, আচ্ছা স্যার, অ্যাপ্লাই, এখানে তো বাইন্ড। আমরা কনস্ট দিয়ে যেটা করছি নিউ ইন্ট্রোডিউস, এটা তো দেখা যাচ্ছে যে ভেরিয়েবলের মতো ডিক্লেয়ার করা হয়েছে, বাট আমরা এখানে ফাংশনের মতো এট্রিবিউট দিয়ে পাস করতে পারতেছি, এটা কি বাইন্ডের জন্য? জি জি জি, কারণ এই পুরো জিনিসটা রিটার্ন করেই একটা ফাংশন। আমি এটাই বারবার বললাম, কি রিটার্ন করে, ফাংশন। একটা ফাংশন রিটার্ন করে। একটা ফাংশন আপনি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছেন, কারণ জাভাস্ক্রিপ্টে আমি যেটা বলছি যে একটা ভেরিয়েবলের মধ্যে আপনি সব কিছু রেখে দিতে পারেন, অবজেক্ট রাখতে পারেন, অ্যারে রাখতে পারেন, একটা ফাংশন মানে আস্ত একটা ফাংশনকে রেখে দিতে পারেন। ঠিক আছে? বুঝতে পারছেন? যদিও ফাংশন আসলে আস্ত যখন একটা ফাংশনকে আমরা রেখে দিই ওটা আসলে রেফারেন্স হিসেবে থাকে, ঠিক আছে, কিন্তু আমরা পারি রেখে দিতে। এখানে কল বাইন্ড সম্পর্কে ডিটেইল আরও দেওয়া আছে, ঠিক আছে। তবে আসলে এটাই, এই জিনিসে ঘুরে ফিরে কথাবার্তা, ঠিক আছে, যে কল কি জিনিস, বাইন্ড কি জিনিস, এই দেখেন এখানে আমরা এভাবে দিই আর এখানে হচ্ছে অ্যারে আকারে দেওয়া হয়, ঠিক আছে। তো যতটুকু আমি দেখালাম এতটুকু যদি মনে রাখেন তাহলে কল বাইন্ড অ্যাপ্লাই নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না, এবং অবশ্যই আপনাদের প্র্যাকটিস করতে হবে। এই দেখেন কল নিয়ে আলাদাই হচ্ছে একটা চ্যাপ্টার করা আছে। হ্যাঁ, সো আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি মনোযোগ দিয়ে আবার একটু ভিডিওটা দেখেন, প্লাস হচ্ছে এই ডকুমেন্টেশনগুলো দেখেন, প্র্যাকটিস করেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না।
সো ফাংশন নিয়ে এটাই ডিটেল ছিল। আমরা এখন চলে যেতে পারি আগের ইয়েতে একদম এখন। আচ্ছা, আমরা এখন তাহলে 14 নাম্বার পর্যন্ত আমরা হচ্ছে ঠিক আছে সব কিছু করলাম। এখন হচ্ছে আমরা এর মধ্যে বাদ যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। যেমন স্ট্রিং, তো এটা আসলে কঠিন কিছু না। স্ট্রিং আমরা এর আগে অনেকবার তৈরিও করছি, এবং তারপরে আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, তো আজকের টপিকের মধ্যে এটাও থাকলো। স্ট্রিং স্ট্রিং আপনি কিভাবে ডিক্লেয়ার করবেন? লেট দিয়ে। তো লেট মনে করেন যে আপনার str, ঠিক আছে, str মনে করেন হ্যালো ওয়ার্ল্ড, তাহলে আপনি কনসোল লগ যদি হ্যালো ওয়ার্ল্ড করেন, স্ট্রিংটা কিভাবে ইয়ে করতে হয়, str দেখেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসে না? তো স্ট্রিংকে কীভাবে ডিফাইন করতে হয়, আমরা নর্মাল ভেরিয়েবল যেভাবে ডিফাইন করি ওইভাবে ডিফাইন করতে হয়। আর এটাকে ডাবল কোটেশন দিতে হয় অথবা সিঙ্গেল কোটেশন দিতে হয়। আপনি যদি এখানে সিঙ্গেল কোটেশন দিতেন তাহলেও কিন্তু এটা কাজ করতো। এই ঠিক আছে, তাহলেও কাজ করতো। এখন কেন ডাবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশন দিলেও কাজ করে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। ধরেন যে আপনি এই হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে একটা ডাবল কোটেশন আছে, যেই ডাবল কোটেশনকেও আপনি কি করবেন, প্রিন্ট করবেন। ঠিক আছে, মনে করেন হ্যালো ওয়ার্ল্ড, বা আমি এভাবে আপনাদের বললাম যে দ্য ওয়ার্ড, মনে করেন এরকম আমরা একটা সেন্টেন্স বললাম। এখন দেখেন দ্য ওয়ার্ড জাভাস্ক্রিপ্ট ইজ অফেন ইউজ টু রেফার টু দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? জাভাস্ক্রিপ্ট আসলে কি রেফার করে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে এটাকে রেফার করা হয়, তাই না? সো এই যে দেখেন আমরা এখানে প্রিন্ট করছি জাভাস্ক্রিপ্ট শব্দটাকে ডাবল কোটেশন দিয়ে প্রিন্ট করছি, তাই না? এখন যদি আপনি বাইরেও ডাবল কোটেশন দেন ভিতরেও ডাবল কোটেশন দেন তাহলে তো কনফিউজড হয়ে যাবে, তাই না? কনফিউজড হবে না? সো এই কারণে আমরা যদি আমাদের এরকম এক কোন স্ট্রিং হয় যে স্ট্রিং এর মধ্যে ভিতরে ডাবল কোটেশন দিতে হয়, তাহলে আমরা বাইরে কি দিব, সিঙ্গেল কোটেশন। সিঙ্গেল কোটেশন। আর যদি ভিতরে সিঙ্গেল কোটেশন দেওয়ার প্রয়োজন হয় তাহলে বাইরে কি দেব, বাইরে ডাবল কোটেশন। ডাবল কোটেশন। আর যদি এরকম কোনো সিনারিও নাই থাকে যে ভিতরে সিঙ্গেল ডাবল এরকম কোনো কিছুই নাই, নর্মাল মানে আপনার স্ট্রিং, তো সেক্ষেত্রে আপনি সিঙ্গেলও দিতে পারেন ডাবলও দিতে পারেন। ঠিক আছে, আমি ব্যক্তিগতভাবে মানে ডাবল দিতে দিতে আমার অভ্যাসটা বেশি আর কি, C++-এ যেহেতু ডাবল ছিল, তো আমি সবসময় ডাবল দিই। আপনারা চাইলে সিঙ্গেলও দিতে পারেন, এটা কোনো সমস্যা না। হয়ে গেল। সো ছিল হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ ফাইন। তো দেখেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসে, এবং আপনি যদি এই স্ট্রিং এর লেন্থটা করেন তাহলে লেন্থ নামে একটা প্রপার্টি আছে, লেন্থ, তাহলে আপনি দেখেন লেন্থ কিন্তু কত পেয়ে যাচ্ছেন, 13, মানে প্রত্যেকটা ক্যারেক্টার যদি কাউন্ট করেন তাহলে এখানে 13টা ক্যারেক্টার আছে। আচ্ছা, এবং এটা কিন্তু একটা, যদিও এটা কিন্তু অ্যারে না, কিন্তু এটা অ্যারের মতো করে কাজ করে। মানে আপনি যদি str1 দেন তাহলে দেখেন 0 1 1 ইন্ডেক্সের যে ক্যারেক্টারটা সেটা আসবে, মানে আসবে, তাই না? দেখেন আমি দেখাচ্ছি, দেখছেন? তাহলে এটা কিন্তু অ্যারের মতো করে কাজ করে, কিন্তু আসলে কি এটা অ্যারে? এটা কিন্তু অ্যারে না, ঠিক আছে? সো আপনি যদি মনে করেন যে 4 দেন, 4-এ কি আছে, ও দেখেন তো 0 1 2 3 4, ঠিক আছে না? 5 দিলে কমা আসবে, দেখেন। তো এই তো স্ট্রিং নিয়ে আর কি বুঝাবো, স্ট্রিং নিয়ে বোঝানোর মতো আসলে সেরকম কিছু নেই, এটাই হচ্ছে স্ট্রিং। এবং আমরা আসলে পড়তে পড়তে স্ট্রিং সম্পর্কে আরও অনেক কিছু জেনে যাব। আর এই যে কিছু যে বিষয় আছে যে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশনকে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি সেই বিষয়গুলো এখানে দেখা হয়েছে। ধরেন আপনি একটা ব্যাকস্ল্যাশকে প্রিন্ট করবেন, ঠিক আছে?
আচ্ছা, সিঙ্গেল কোট ডাবল কোটের প্রবলেমটা আমরা ইয়ার করছি। ব্যাক স্ল্যাশ আপনি প্রিন্ট করবেন, তাহলে আপনি কি করতে হবে, প্রোগ্রামিং ব্যাক স্ল্যাশ কিন্তু একটা মানে কাজ করে। আহ, কমেন্ট। হ্যাঁ, বাইরে লিখলে সেটা কমেন্ট, কিন্তু ধরেন মনে করেন আপনি এর মধ্যে একটা ব্যাক স্ল্যাশ প্রিন্ট করবেন, যে হ্যালোর পরে একটা ব্যাক স্ল্যাশ, ওয়ার্ল্ডের আগে একটা ব্যাক স্ল্যাশ আছে, কিন্তু দেখেন এটা কিন্তু আসে নাই। কেন আসে নাই জানেন? কারণ আমরা যখন ওই যে পড়বো তখন বুঝতে পারবেন এটা। সেটা হচ্ছে আমরা যখন রেগুলার এক্সপ্রেশন, বুঝছেন, তখন দেখবেন যে ব্যাকস্ল্যাশ দিয়ে অনেক কিছু হয়। ব্যাকস্ল্যাশ ডব্লিউ, ব্যাকস্ল্যাশ হচ্ছে আপনার ডি, হ্যাঁ, ডি মানে ডিজিট বোঝায়। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তখন কনফিউজড হয়ে যায় যে ব্যাকস্ল্যাশ ডব্লিউ এর কি দিয়ে কি আমাকে কিছু বোঝানো হচ্ছে, এক্সপ্রেশন জাতীয় কোনো কিছু বোঝানো হচ্ছে, তো কনফিউজড হয়ে যায়। এই জন্য করা হয় কি জানেন, যে যদি আপনি ব্যাকস্ল্যাশই প্রিন্ট করতে চান বা এরকম কোনো স্পেশাল ক্যারেক্টার প্রিন্ট করতে চান, তাহলে আপনি তার আগে একটা আর একটা এক্সট্রা ব্যাকস্ল্যাশ দিবেন। তাহলে আপনি যদি একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট করতে চান, তাহলে তার আগে একটা কি দিবেন, আরও একটা ব্যাকস্ল্যাশ। মানে এই প্রথম ব্যাকস্ল্যাশ মানে নির্ণয় করবে যে পরের ব্যাকস্ল্যাশটা আমি প্রিন্ট করতে যাচ্ছি, ঠিক আছে? তো তাহলে এরকম প্রোগ্রামিং স্পেশাল যদি আমরা করতে চাই, তাহলে এখানে আমরা আরও একটা ব্যাকস্ল্যাশ দেব। এখন দেখেন এই যে হ্যালোর আগে ব্যাকস্ল্যাশ চলে আসে। আবার প্রোগ্রামিংয়ে স্ল্যাশ এন দিলে হয় কি জানেন, নতুন লাইনে চলে যায়। মানে হ্যালোর পরে আমি যদি চাই যে নতুন লাইনে চলে যাবে, তাহলে স্ল্যাশ এন দিলেই নতুন লাইনে চলে যাবে। দেখেন, স্ল্যাশ এন মানে কি, নিউ লাইন, বুঝছেন? স্ল্যাশ এন হচ্ছে নিউ লাইন। এখন আপনি যদি স্ল্যাশ এনকেই প্রিন্ট করতে চান, তাহলে আপনি কি করবেন বলেন তো? এর আগে আরেকটা স্ল্যাশ। হ্যাঁ, এর আগে আর একটা স্ল্যাশ দিয়ে আপনি বুঝাবেন, এটাকে বলা হয় স্কেপ ক্যারেক্টার। এই যে এখন কিন্তু স্ল্যাশ এন চলে আসে, বুঝছেন? এই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে, আর কিছুই না। আমরা আগের মতো এটা রেখে দিলাম, এটা একটু দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। তারপরে স্ল্যাশ এন দিয়ে যে নিউ লাইন, ঠিক আছে, স্ল্যাশ আর দিয়ে বোঝানো হয়েছে, স্ল্যাশ টি দিয়ে বোঝানো হয়েছে, স্ল্যাশ বি দিয়ে হচ্ছে বোঝানো হয়েছে, টিতে হচ্ছে ট্যাব ব্যাক স্পেস, ঠিক আছে, বুঝতে পারছেন? তো এ বি সি ডি ই এফ, এখন এ বি সির পরে যদি একটা ব্যাক স্পেস দেন মানে আপনার কিবোর্ড থেকে, তাহলে কি হবে বলেন তো? সিটা কেটে যাবে না? কথা কি বুঝতে পারছেন? রেসপন্স করেন। জি স্যার। Yes. হ্যাঁ, মানে এ বি সি দেওয়ার পরে আপনি কম্পিউটার থেকে মানে ব্যাক স্পেস চাপ করছেন, প্রেস করলেন, তাহলে কি তার আগের যে ক্যারেক্টার সেটা মুছে যাবে না, কেটে যাবে না? জি স্যার। এখানে সেটাই হয়েছে, দেখেন এ বি সি আছে, সি নাই, কিন্তু ডি ই এফ এটা কিন্তু আছে, দেখেন। তাহলে এ বি ডি ই এফ, এই কারণে যে স্ল্যাশ বি দিয়ে যেহেতু ব্যাক স্পেস বোঝানো হয়, সে কারণে আসলে এই ঘটনাটা ঘটলো, বুঝছেন? এরকম কিছু স্পেশাল বিষয় আছে, এগুলো খুব মানে সচরাচর ওরকম প্রয়োজন পড়ে না, কিন্তু জেনে রাখা ভালো। আচ্ছা, তারপরে স্ট্রিং এর কিছু মেথড আছে, বুঝছেন? এই বিষয়গুলো একটু দরকারি বিষয়। অলরেডি আপনাদের দুই একটা জিনিস আমি দেখাইছি। যারা স্ট্রিং অ্যান্ড মেথডস, তো প্রথম যে মেথডটা, এরকম বহুত মেথড আছে, এখানে কিছু মেথড দেওয়া আছে। প্রথম যে মেথডটা সেটা হচ্ছে যে চার অ্যাড। তো চার মানে কি, ক্যারেক্টার, ঠিক আছে? ক্যারেক্টার অ্যাড রিটার্নস দ্য ক্যারেক্টার অ্যাট এ স্পেসিফাইড ইন্ডেক্স ইন এ স্ট্রিং, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আপনি দেখেন, এই ইন্ডেক্স দিয়ে আমরা যে কাজ করছি, ওই চার অ্যাড দিয়ে একই কাজ করা হয়,
মনে করেন এখানে যদি আমরা 4 দিয়েছি তাহলে কি প্রিন্ট হয়েছিল দেখেন তো, ও না? জি স্যার। ও। তো আপনি এটা না করে যদি এরকম করেন str ডট 4 অ্যাট, সরি, এর মধ্যে আপনি 4 দেন, ওই সেম জিনিসই প্রিন্ট হবে। বুঝতে পারছেন কি? তাহলে আপনি থার্ড জি স্যার। ব্র্যাকেট দিয়ে অ্যারের মতো করেও অ্যাক্সেস করতে পারেন ক্যারেক্টারকে। আবার আপনি চাইলে কি করতে পারেন, এই মেথডটাকেও, মানে স্ট্রিং মেথড, আমরা অ্যারে যখন শিখছিলাম তখন অ্যারে মেথড শিখছিলাম না? অ্যারে মেথড শিখছিলাম। তো আমরা হচ্ছে এখন স্ট্রিং মেথড শিখতেছি আর কি। বুঝতে পারছেন? সো 4 অ্যাট হচ্ছে একটা স্ট্রিং মেথড, মানে স্ট্রিং এর ক্ষেত্রে যে মেথডগুলো কাজ করে সেটাকে স্ট্রিং মেথড বলা হচ্ছে। বুঝছেন? তো এই তো 4 অ্যাড গেল। তারপর হচ্ছে কনক্যাট। কনক্যাট মানে নাম দেখেই বোঝা যাচ্ছে যোগ করা। বুঝছেন? তো কনক্যাটও আসলে আসলে আপনারা এটা সচরাচর ব্যবহার করবেন না যদি প্রয়োজন না পড়ে। যদি খুব প্রয়োজন না পড়ে তাহলে আপনারা ব্যবহার করবেন না। এভাবে তো সহজ, তাই না? এটা আর কি। এরপরে হচ্ছে কি দেখলাম, কনক্যাট। আচ্ছা, কনক্যাট জিনিসটা কি? ধরেন যে আপনার এখানে আছে হ্যালো, হ্যালোর পর একটা স্পেস দেওয়া আছে মনে করেন। তো এটা হচ্ছে একটা স্ট্রিং, তার আমি এটাকে স্ট্রিং 1 নাম দিলাম। আর আমি আরেকটা স্ট্রিং লিখলাম যার নাম দিলাম হচ্ছে স্ট্রিং 2, এবং এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। বুঝছেন? এখন আমি যদি স্ট্রিং 3 তৈরি করি, যে স্ট্রিং 3তে আমি কি লিখবো, স্ট্রিং 1, মানে স্ট্রিং 1 এর সাথে কনকেট করো, যোগ করো স্ট্রিং 2। কনকেট করা মানে কি? যোগ করা। যোগ করা। ঠিক আছে, একসাথে করা। তো এটা একটা প্রোগ্রামিং টার্ম, ঠিক আছে? এখানে আসলে কনকেটের আক্ষরিক অর্থ হয়তো ভিন্নও হতে পারে, কিন্তু আসলে আমরা প্রোগ্রামিংয়ে এটাকে একসাথে করা বোঝানো হচ্ছে। আচ্ছা, সো হ্যালো এবং ওয়ার্ড এই দুইটা এখন কি হয়ে যাবে, একসাথে যোগ হয়ে যাবে। সো স্ট্রিং এর আবার যোগ হয় কিভাবে? আমরা জানি যে নাম্বার যোগ হয়, তাই না? 4 আর 5 যোগ করলে হচ্ছে 9 হয়। তো স্ট্রিং কিভাবে যোগ হয়? স্ট্রিং যোগ হওয়া মানে হচ্ছে একসাথে হয়ে যাওয়া। সো হ্যালোর পরে আমরা একটা স্পেস দিছি দেখেন, তারপরে মানে স্পেস সহই কিন্তু এটা একটা স্ট্রিং, এই দুইটা স্ট্রিং যোগ হয়ে যাবে। তাহলে স্ট্রিং 1 এর সাথে স্ট্রিং 2 যোগ হয়ে যাবে। সো হ্যালো এবং ওয়ার্ল্ড এই দুইটা একসাথে আসবে। সো আমরা যদি এখন কনসোল লক করি স্ট্রিং 3, তাহলে এই বিষয়টাই দেখতে পাবো। এই যে দেখেন, ঠিক আছে, আসছে। এই জিনিসটাও কিন্তু আমরা সিম্পল ওয়েতে করতে পারি। কিভাবে করতে পারি জানেন? এই কোনো কনক্যাট মেথড বা এরকম কোনো কিছু দেওয়া লাগবে না, জাস্ট str যোগ str2, শেষ। দেখেন, মানে আমরা যেরকম নাম্বার যোগ করি না, একইভাবে জাভাস্ক্রিপ্টে যদি আপনি প্লাস সাইন দেন, এবং সেই জাভাস্ক্রিপ্টটা খুবই স্মার্টলি কাজ করে। জাভাস্ক্রিপ্ট এমনিতে একটা স্মার্টেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো যখন আপনি নাম্বারের ক্ষেত্রে যোগ দিবেন, এই জিনিসটা যদি আপনি C++-এ করতেন, এখানে ইরর খাইতেন। কারণ C++ খুবই সেন্সিটিভ, মানে ওকে আপনার সব কিছু বুঝাই দিতে হবে। তো এখানে যদি আপনি সংখ্যা লিখতেন তাহলে কি হতো জানেন? ওই সংখ্যা যোগ হয়ে যেত। আর আপনি যেহেতু দুইটা স্ট্রিং লিখছেন, তাহলে দুইটা স্ট্রিং যোগ হয়ে গেছে, মানে কনকেট হয়ে গেছে। স্ট্রিং এর ক্ষেত্রে কনকেট হয়ে গেছে, আর সংখ্যার ক্ষেত্রে যোগ হয়ে গেছে। সো আমরা কনকেট শব্দটা আসলে স্ট্রিং এর ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। আর আমরা হচ্ছে নাম্বারের ক্ষেত্রে কি শব্দ ব্যবহার করি? অ্যাডিশন, বা বাংলায় হচ্ছে যোগ। বুঝতে পারছেন কি আপনারা? জি তাহলে স্যার। দুইটা পদ্ধতি দেখালাম, দুইটা মেথড দেখালাম স্ট্রিং এর। এই দুইটা মেথডই আবার বিকল্প জিনিসও দেখালাম। বিকল্পটাই সবচেয়ে সহজ, তাই না? So, তারপরও মেথড জেনে রাখা ভালো। ইনক্লুডস, ইনক্লুডস মানে হচ্ছে চেক করে। মানে ইনক্লুডসটা আসলে দেখেন, চেক ইফ এ স্ট্রিং কন্টেইনস এ স্পেসিফাইড সাবস্ট্রিং, ঠিক আছে? অর্থাৎ একটা স্পেসিফাইড সাবস্ট্রিং এর মধ্যে আছে কিনা। হুম, যদি থাকে তাহলে এটা ট্রু রিটার্ন করবে, মানে সত্য রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। হোয়াট ইজ সাবস্ট্রিং? সাবস্ট্রিং মানে কি আপনারা কেউ জানেন? সাবস্ট্রিং মানে কি? সাবস্ট্রিংটা এটা যে শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট তা না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়াও এটা আসলে অনেক ক্ষেত্রে আমরা মানে এই কথাটা বলে থাকি।
বা সাবস্ট্রিং না হলেও মানে সাব দিয়ে অনেক কিছু আমরা বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আপনারা কি কেউ বলতে পারবেন সাবস্ট্রিংটা কি? আমাদের একটা স্ট্রিং আছে এ বি সি, এটা হচ্ছে একটা স্ট্রিং। তাহলে এই স্ট্রিং এর সাবস্ট্রিং কারা? সাবস্ট্রিং হচ্ছে মানে আপনার কনজিকিউটিভ ক্যারেক্টার্স, ঠিক আছে। সেটা 0 লেন্থের হতে পারে, 1 লেন্থের হতে পারে, মানে এখানে যত লেন্থ আছে সব লেন্থের হতে পারে। যেমন এই স্ট্রিং এর সাবস্ট্রিং কারা হতে পারে? আমি যদি প্রথমে একটা ক্যারেক্টার, প্রথমে এমটি স্ট্রিং, এটা নিজেই একটা সাবস্ট্রিং, বুঝছেন? কোনো কিছু নাই, এটা নিজেই একটা কি সাবস্ট্রিং। এরপরে হচ্ছে আপনি মানে 0 ক্যারেক্টারের সাবস্ট্রিং তাহলে কয়টা? একটা, তাই না? 0 ক্যারেক্টার মানে কোনো ক্যারেক্টারই নেই, সাবস্ট্রিং কয়টা? একটা। 1 ক্যারেক্টারের সাবস্ট্রিং কয়টা? এবিসি থেকে বলেন তো। এ একটা সাবস্ট্রিং, বি একটা সাবস্ট্রিং, সি একটা সাবস্ট্রিং। 2 ক্যারেক্টারে কয়টা? এ বি, তারপরে বলেন বিসি। এবার 3 ক্যারেক্টারে কয়টা? এ বি সি। তার টোটাল সাবস্ট্রিং কয়টা হলো বলেন তো? 6টা। 6টা কেন? 3, 2 5, একে হচ্ছে 6, আর এই যেটা 7, টোটাল। ও 7টা। হ্যাঁ, 7টা হচ্ছে সাবস্ট্রিং। তাহলে এবিসি টোটাল কয়টা সাবস্ট্রিং? 7টা সাবস্ট্রিং। এখন বলেন তো এ আর সি এটাও কি সাবস্ট্রিং? এসি, এসি কিন্তু সাবস্ট্রিং না। সাবস্ট্রিং মানে হচ্ছে, আমি একটু আগে আপনাদের বলছি যে একটা স্ট্রিং এর সাবস্ট্রিং তারাই হবে যেগুলো হচ্ছে কনজিকিউটিভ। কনজিকিউটিভ মানে কি হচ্ছে পাশাপাশি, ঠিক আছে, পাশাপাশি ইয়ে করে থাকা, একটার পর একটা। এখন এ আর সি কি পাশাপাশি? দেখেন তো পাশাপাশি আছে? না স্যার। আপনার কনজিকিউটিভ মানে একটার পর একটা লেগে থাকতে হবে, ঠিক আছে। যেমন আপনি শূন্য, শূন্য মানে তো কোনো কিছু নাই। আচ্ছা, এবার এ দেখেন তো, এ একটা আছে, ঠিক আছে, একটা ক্যারেক্টার তো একটা একটা করে থাকবেই সাবস্ট্রিং। দুইটা দেখেন এ বি, এ বি কি একসাথে আছে না? আবার বিসি, বিসি কি একসাথে আছে না? আবার এ বি সি, এই তিনটে কি একসাথে আছে না? জি। সুতরাং এগুলো হচ্ছে সাবস্ট্রিং। আর যখন আমরা সাবসিকোয়েন্স বলবো, সাবসিকোয়েন্স নামে আরেকটা টার্ম আছে প্রোগ্রামিং এ, সাব সিকোয়েন্স, তখন হচ্ছে এসিটাকেও কনসিডার করা হবে। এনিওয়ে, তাহলে আপনাদের যদি বলি যে এ বি সি ডি এটার সাবস্ট্রিং কয়টা, তাহলে কয়টা হবে? একটা হচ্ছে 0 ক্যারেক্টারে হচ্ছে একটাই, তারপর হচ্ছে একটা ক্যারেক্টার হবে এ বি সি ডি, দুইটা ক্যারেক্টার হবে এ বি, তারপর হচ্ছে বিসি সিডি, তিনটা ক্যারেক্টার হবে এ বি সি, তারপর হচ্ছে বি সি ডি, চারটা ক্যারেক্টার হবে এ বি সিডি। তাহলে কয়টা হলো বলেন তো? 1 2, এখানে হচ্ছে 4 5, 5 3 8, 8 2 10, 10, আর 1 11। 11, ঠিক আছে। তাহলে এই হচ্ছে সাবস্ট্রিং। এখন আপনাদের একটা জিনিস খেয়াল করেন, যখন স্ট্রিং এর লেন্থ হচ্ছে 2টা 3টা, তখন সাবস্ট্রিং কয়টা? 7টা। যখন স্ট্রিং এর লেন্থ 4টা, স্ট্রিং এর লেন্থ কত? এবিসিডি, মানে যদি আমার স্ট্রিং হয়, সেটা কমা কিন্তু দেওয়া ঠিক হয়নি, এ বি সি ডি, এটা হচ্ছে আমার স্ট্রিং, তাই না? তো এটার লেন্থ যখন 4টা, তখন আমাদের ইয়ে কত হলো? 11টা, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দুইটার ক্ষেত্রে দেখি। দুইটার ক্ষেত্রে যখন, তখন মানে 0 হচ্ছে একটা, 1 দিয়ে হচ্ছে এ আর বি, তাই না? আর 2 ক্যারেক্টার হচ্ছে এ বি। তাহলে কয়টা হলো বলেন তো? 1 2, 2 3 4টা। তা দুইটা ক্যারেক্টার যখন, তখন হচ্ছে 4টা, ঠিক আছে না? আচ্ছা, এখন 5টা ক্যারেক্টারের ক্ষেত্রে ধরেন, 15টা হওয়ার কথা। হ্যাঁ, এ বি সি 15টা। ডি, এটা আবার কোথা থেকে আসলো? আচ্ছা, 5টা ক্যারেক্টারের ক্ষেত্রে আমি বলি কয়টা হবে, যে
হচ্ছে, আচ্ছা একটা ক্যারেক্টারের ক্ষেত্রে কয়টা দেখেন? দুইটা। হুম, একটা ক্যারেক্টারের ক্ষেত্রে দুইটা স্যার। দুইটা, একটা হচ্ছে এমটি আর একটা হচ্ছে শুধু এ, তার মানে একটা ক্যারেক্টারের ক্ষেত্রে দুইটা। একটা জিনিস খেয়াল করেন, একটা ক্যারেক্টারের ক্ষেত্রে দুইটা, দুইটা ক্যারেক্টারের ক্ষেত্রে চারটা, তিনটা ক্যারেক্টারের ক্ষেত্রে সাতটা, চারটা ক্যারেক্টারের ক্ষেত্রে 11টা। 11। খেয়াল করেন এই দুইটা ডিফারেন্স কত? 2 আর 4-এর 2। 2, মানে 2 এর সাথে 2 যোগ করলে আপনি মানে পরেরটা রেজাল্ট পাচ্ছেন। 4 আর 3-এ 4 আর 7-এর ডিফারেন্স কত? 3। 3। 7 আর 11-র ডিফারেন্স কত? 4। 4। তার মানে একটা একটা করে কিন্তু বাড়তেছে, ঠিক আছে? তার মানে 11-র সাথে যদি আমি 5 যোগ করি তাহলে কিন্তু 5টা ক্যারেক্টারটা পাবো। 11-র সাথে 5 যোগ করলে কত হয়? 16। তাহলে 5টা ক্যারেক্টারের সাবস্ট্রিং আপনারা নিজেই খাতায় বের করে দেখেন, 16 হবে। এটাই হচ্ছে আপনাদের মানে স্ট্রিং বুঝাতে বুঝাতে আমি ছোট্ট একটা প্রবলেম সলভ করে দেখালাম, ঠিক আছে? আপনাদের যদি প্রশ্ন আসে যে আপনাকে এনটা মানে এন ক্যারেক্টারের এন লেন্থের একটা স্ট্রিং দেওয়া হলো, তাহলে সেটা সাবস্ট্রিং কত বের করেন। বুঝছেন? প্রবলেম সলভ করতে গেলে এভাবে খাতায় লিখতে হয়। যাই হোক, আপনাদের সাবস্ট্রিং, আমরা প্রবলেম সলভিং এই বিষয়গুলো দেখব। আপাতত আমরা হচ্ছে সাবস্ট্রিংটাকে আপনাদের দেখালাম, হ্যাঁ, যে সরি সাবস্ট্রিং জিনিসটা কি সেই বিষয়টা আপনাদের দেখালাম। তো এখন ইনক্লুডস, আসলে ইনক্লুডস মেথডটা বোঝানোর জন্যই এত কথা বলা হলো, যে এটা আসলে একটা ট্রু বা ফলস রিটার্ন করে। হ্যাঁ, যেমন আমরা এবার জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লিখবো এবং আমি এখানে চেক করে দেখব, যে মনে করেন যে একটা ইফ কন্ডিশন দেব যে এই str ডট ইনক্লুডস, ঠিক আছে, ইনক্লুডস এর মধ্যে কি একটা, এখন আপনারাই নিজেরাই একটা বলেন তো, একটা সাবস্ট্রিং বলেন তো, শুধু হ্যালো আর ওয়ার্ল্ড এই দুইটাই কি সাবস্ট্রিং এখানে? এটা ক লেন্থের? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 স্পেস সহ এটা কিন্তু 13 লেন্থের। 13 লেন্থের সাবস্ট্রিং কতগুলো হবে? অনেক সাবস্ট্রিং হবে। আমরা একটু আগে দেখলাম যে 5 লেন্থেরই 16টা সাবস্ট্রিং। তাহলে এখানে এমন একটা আনকমন সাবস্ট্রিং বলেন। হ্যালো শব্দটা একটা সাবস্ট্রিং, কিন্তু আমি যদি এইচ ই এল বলি, হেল, ঠিক আছে, সেটাও কি সাবস্ট্রিং হবে না? জি স্যার হবে। কারণ একসাথে আছে, তাই না? আমি যদি শুধু হ্যাঁ। এল এল ও এটাও বলি তাহলে সেটা কি সাবস্ট্রিং হবে না? জি হবে স্যার। স্যার। হবে। তাহলে আমি যদি এল এল ও তারপরে কমা দেই, সেটাও একটা সাবস্ট্রিং। আমি যদি দেখেন এল এল ও তারপরে একটা কমা দিলাম, সরি এল এল ও তারপরে একটা কমা দিলাম, এটাও সাবস্ট্রিং। দেখেন এটা যদি সত্য হয় তাহলে আমি হচ্ছে এখানে একটা কনসোল লগ করব, সরি কনসোল লগ করব, দ্য স্ট্রিং কন্টেইনস, মনে করেন এটা লিখলাম, দেখেন এটা সত্য হচ্ছে না, তাহলে এলস, মনে করেন আমি কনসোল লগ করলাম, এখন দেখেন আমি যদি হচ্ছে এল এল ও কমা, এটা কিন্তু একটা সাবস্ট্রিং, আমি যদি একটা স্পেস দেই তাহলে কি সাবস্ট্রিং হবে? কেউ আমাকে বলেন তো জি স্যার হবে। কেন হবে? কারণ ওখানে তো স্পেস আছে। একসাথে আছে, রাইট। এই কথাটাই আমি এতক্ষণ বললাম যে আমি যদি স্পেস দিই এটাও কিন্তু একটা সাবস্ট্রিং। দেখেন এখানে কিন্তু একটা স্পেস আসছে, ঠিক আছে, মানে এখানে আসে নাই, আহ, আসলে এখানে তো আমাদের আপডেট করতে হবে সেক্ষেত্রে। আচ্ছা যাই হোক, আহ, আচ্ছা এখানে জাস্ট আমরা এটা লিখি তাহলে আর কনফিউশন হবে না। সেটা হচ্ছে দিস ইজ এ সাবস্ট্রিং, হ্যাঁ, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো এটা তাহলে একটা সাবস্ট্রিং। আমরা স্পেস দেওয়ার পরেও
আর স্পেস দেওয়ার পরেও যদি আমরা একটা ডব্লিউ দেই তাহলে কি একটা সাবস্ট্রিং হবে? জি স্যার। কেন হবে? লাগে আছে স্পেসের পরে ডাব্লিউ। হ্যাঁ, তারা একসাথে আছে, সোজা কথা। ঠিক আছে, এক কথা শেষ। এই যে এখন আমি যদি মনে করেন এল ও, বা আমি এখান থেকে ধরেন ডব্লিউ ও এল দিলাম, ডব্লিউ ও এল দিলাম, তাহলে কি এটা সাবস্ট্রিং হবে? না না স্যার, আটটা পার্ট করছে স্যার। তাহলে দিস ইজ নট এ সাবস্ট্রিং, কারণ হচ্ছে ডব্লিউ ও এল এরা কিন্তু একসাথে নাই, সুতরাং এটা কোনো সাবস্ট্রিং হবে না। কিন্তু মাঝখানে যদি একটা আর ঢোকা দিই তাহলে কিন্তু আবার সাবস্ট্রিং, তাই না? সো এইভাবে আপনার ওই ওয়ার্ড শব্দটাই একটা সাবস্ট্রিং, এভাবে কিন্তু সাবস্ট্রিং। এখন অনেক সময় আমরা এইসব চেক করার সময় আমরা মানে আসলে যখন কোথাও আপনার উদাহরণ দেখেন তখন খুব সহজভাবে মানে একটা শব্দ বা ইয়ে দিয়ে বলা থাকে, তো এই জন্য অনেকে সাবস্ট্রিং জিনিসটা কি এটাই বোঝে না। তাহলে সাবস্ট্রিং জিনিসটা কি এটাই যদি আপনি না বোঝেন, এই মেথডটা আপনি কিভাবে ব্যবহার করবেন, তাই না? তো আশা করি বুঝতে পারছেন যে সাবস্ট্রিং জিনিসটা কি, এবং সেটা আবার ইনক্লুডসের মধ্যে কিভাবে চেক করতে হয়। কারণ ইনক্লুডস হচ্ছে একটা বুলিয়ান রেজাল্ট দেয়, হয় সে ট্রু সত্য রিটার্ন করবে, না হলে ফলস মিথ্যা রিটার্ন করবে। যদি সত্য রিটার্ন করে তাহলে এই স্টেটমেন্ট কাজ করবে, আর যদি মিথ্যা রিটার্ন করে তাহলে আমাদের এই স্টেটমেন্ট কাজ করবে। এটাই আপনি চাইলে এই পুরো অংশটা একটা ভেরিয়েবলও রাখতে পারতেন, আমরা একটু লাইন বাঁচানোর জন্য সেটা করি, ঠিক আছে? বরং আমি হলে এটাকে আরও কি করতাম, এইভাবে করে লিখতাম, ঠিক আছে? তাহলে আমাদের আরও এক লাইন বেঁচে গেল। এই আচ্ছা, এরপরে হচ্ছে এরকম অনেক ফাংশনই আছে, এগুলো আমাদের আস্তে আস্তে লাগবে। সবচেয়ে এখানে খুব ইম্পর্টেন্ট একটা যেটা আমি এখন না দেখায় পারতেইছি না, সেটা হচ্ছে স্প্লিট। স্প্লিট স্প্লিট যেটা করে সেটা হচ্ছে যে একটা, এটা আপনাদের বলছিলাম মনে হয়, বলছিলাম না? বলছিলাম। বলছিলেন জি, মনে নাই। স্প্লিট কি করে বলেন তো? একটা নর্মাল, একটা একটা সিঙ্গেল নর্মাল স্ট্রিংকে কি করে, একটা অ্যারে তৈরি করে ফেলে, ঠিক আছে? তাহলে আমি যদি মনে করেন আমি এখন সব কেটে দিলাম, মনে করেন এই যে হ্যালো ওয়ার্ল্ড এটা লিখছি, ঠিক আছে? তো আমি এখন কি করব, একটা অ্যারে তৈরি করব, তার কনস্ট মনে করেন যে এ হচ্ছে আমার অ্যারের নাম। তো আমি দিলাম str ডট স্প্লিট স্প্লিট এবং স্প্লিট আমি, শোনেন, অ্যারে যে তৈরি করবেন এটা আপনি কিভাবে তৈরি করবেন, ঠিক আছে? স্প্লিট মানে কি বলেন তো? ভাগ করা। আচ্ছা, এটা নিয়ে আপনি তো একটু ডিটেল বলছি। আচ্ছা, আমি তারপরেও আবার জি স্যার, এআরএতে বলা হয়েছিল আমাদেরকে বলছিলাম না যে ডিটেলস। জি হ্যাঁ, স্যার। যে এটা এটা মানে স্প্লিট মানেই হচ্ছে ভাগ করা। তো ভাগ করা সেটা কিসের ভিত্তিতে ভাগ করবেন এটা অলরেডি বলা হয়েছে, সো আমি এটা নেওয়ার সময় নষ্ট করব না, ঠিক আছে? তো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, স্প্লিটটা খুবই কাজের এবং খুবই ইম্পর্টেন্ট। টু লোয়ার কেস মানে হচ্ছে যে যা আছে আপনার সবগুলোকে লোয়ার কেস করে দেয়, বুঝছেন? যেমন এখানে সরি, আমাদের str হ্যালো ওয়ার্ল্ড ছিল, তাই না? সো আমি যদি এখানে লাইক কনসোল লক করে ডিরেক্টলি কনসোল লক করব, বা আমি একটা বোঝানোর জন্য, আচ্ছা এর কনস্ট না দিয়ে লেট দিলেই ভালো হইতো, কনস্ট দিলেও সমস্যা নেই। তো আমি এখন কি করব যে লেট str2 ইকুয়াল টু কি লিখলাম, এই str ডট টু লোয়ার কেস। তো টু লোয়ার কেস একটা মেথড, নাম দেখে আপনারা বুঝতে পারতেছেন এই সবগুলো ক্যারেক্টারকে কি করবে, লোয়ার কেস করে দেবে। এখানে আমাদের ক্যাপিটাল লেটার আছে না, দেখেন তো, এইচ আছে, ডব্লিউ আছে, এগুলো সবগুলোকে কি করে দেবে, লোয়ার কেস করে দেবে। তো আমরা যদি এখন str2 করি, দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড, এইচটা কিন্তু ছিল, বুঝতে পারছেন? সহজ, এই জন্য আমি এটা নিয়ে এত বেশি কথা বলতেছিলাম। একইভাবে টু লোয়ার কেস না করে যদি টু আপার কেস করি তাহলে সব ক্যাপিটাল হয়ে যাবে, বোঝা গেছে? জি স্যার। তো এরকম আরো অনেক মেসেজ আছে। ট্রিম মানে হচ্ছে যে হোয়াইট স্পেস রিমুভ করে, বুঝছেন? আগে এবং পিছে সমস্ত হোয়াইট স্পেস রিমুভ করে। আপনার একটা স্ট্রিং আছে,
সেই স্ট্রিং এর শুরুতে এবং শেষে, ভিতরে না কিন্তু, শুরুতে এবং শেষে যত হোয়াইট স্পেস আছে সেগুলোকে আপনার করে রিমুভ করে দেয়। ঠিক আছে, সেরকম আরও এগুলো আছে, একটু দেখবেন, দেখলেই পারবেন। প্রত্যেকটা সম্পর্কে ডিটেল এখানে সিনট্যাক্স আছে, আপনার আছে, কোড দেওয়া আছে। আশা করি এখানে না বোঝার কিছু নাই, এবং আস্তে আস্তে আমরা প্রত্যেকটা দেখেন যেগুলো দেখে আসলাম সেগুলো আবার ডিটেল এখানে দেওয়া আছে। সো আপনার ডকুমেন্টেশনটা একটু ভালো করে ফলো করবেন, তাহলে আশা করি আর কোনো সমস্যাই থাকবে না। সো যাই হোক, আমাদের স্ট্রিং মেথডটা হয়ে গেল। সো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখি। সামনের দিন আমাদের এই যে চ্যাপ্টার 6 থেকে আমাকে একটু বলেন, চ্যাপ্টার 6-এর পরে অ্যারে তো করানোই হচ্ছে, জাভাস্ক্রিপ্ট ডেট এবং ম্যাথ অবজেক্টের দুই একটা জিনিস দেখাতে হবে, সেট ইটারেবলস, এগুলো দেখাতে হবে। আচ্ছা যাই হোক, সামনের দিন মনে করে দিবেন। আমি প্রতি ক্লাসের শেষে বলে দিই যে কোন ক্লাস কোথা থেকে পড়াইতে হবে, সেটা আমাকে মনে করে দিতে। সো মনে করে দিবেন চ্যাপ্টার 6 থেকে, বুঝতে পারছেন?